4 বছর পর লন্ডনের একটা হাসপাতালে ডাক্তাররা চেকিং করতে আসে। ঠিক তখনই Doctor, come quick please. The patient is responding. His pulse rate is moving. Doctor, doctor. কি হয়েছে নার্স? এভাবে চিল্লাচিল্লির কারণ কি? ডাক্তার সাহেব, এই রোগীর পালস রেট স্বাভাবিক। আর দেখুন, হাত নড়াচড়া করছে। কই দেখি। ও মাই গড, হুজ ইট পসিবল? এই রোগী কিভাবে সুস্থ হয়? যেখানে আমরা আগে আশা ছেড়ে দিয়েছিলাম যে এই রোগী ভালো হবে না, কিন্তু এখন দেখছি সৃষ্টিকর্তার কারিশমা। সত্যি এ যেন এক অবিশ্বাস্য ঘটনা। ডাক্তার এখন কি করবেন? ডক্টর চৌধুরীকে কল করো, ওনাকে বলে দাও ওনাদের রোগী স্বাভাবিক হয়ে আসতেছে। কি হচ্ছে কিছুই বুঝলেন না তো? চলুন গল্পে ফিরে আসি। আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে, আসলে সেদিন কি হয়েছিল, আর লন্ডনে বেডে থাকায় এই গুরুতর রোগীটিই বা কে? হ্যাঁ, আপনাদের ধারণাই ঠিক। এই গুরুতর রোগী আর কেউ নন, আমাদের গল্পের নায়ক রাজ। আপনাদের মনে যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর এখন দেয়া হবে। আসলে সেদিন কি হয়েছিল রাজের সাথে? চলুন ফিরে যাই 4 বছর পূর্বে। ফ্ল্যাশব্যাক। সেদিন ভাগ্য রাজের সহায়ক ছিল না, কারণ একদিকে ছিল আপনজনের অবহেলা, অন্যদিকে ছিল মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ আমাদের জীবনকে কিভাবে অগোছালো করে দিতে পারে তা আপনারা রাজের পরিণতি দেখেই বুঝছেন। তো মূল কথায় আসি। সেদিন একটা প্রাইভেট কার রাজকে ধাক্কা মারে, আর রাজ তখন অজ্ঞান হয়ে যায়। প্রাইভেট কারটি ছিল মূলত বিখ্যাত সার্জন ডাক্তার আহসান চৌধুরীর। উনি লন্ডনের একটা হাসপাতালের অনেক বড় ডাক্তার। বাংলাদেশে এসেছিলেন একটি বিশেষ কাজেও বটে। উনি সেদিন আসলে তখনকার কাজ শেষ করে লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তখন আমাদের গল্পের নায়ক রাজ তখন মনোকষ্ট নিয়ে রাস্তা পার হচ্ছিল, আর তখনই সেই দুর্ঘটনা ঘটে। গাড়ির সাথে ধাক্কা লাগার পর গাড়ি থেকে আহসান চৌধুরী নেমে আসেন। আরে ছেলেটার কি হলো? দেখি তো সিরিয়াস, কিছু হওয়ার আগেই হাসপাতালে নিতে হবে। রাজকে চেক করতে করতে বললাম কথাটি। ড্রাইভার ড্রাইভার জি স্যার। ড্রাইভার, দ্রুত ছেলেটাকে ধরে গাড়িতে ওঠাও। ছেলেটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রাজকে ধরে উঠাতে এরপর রাজকে গাড়িতে উঠিয়ে ডাক্তার ও ড্রাইভার দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে যায়। এরপর রাজকে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়। এখন ইমার্জেন্সির সামনে ডাক্তার আহসান দাঁড়িয়ে আছেন। ওনার মনে অনেক ভয় ছেলেটাকে নিয়ে। ছেলেটার কিছু হয়ে যাবে না তো? ছেলেটার কিছু হয়ে গেলে উনি নিজেকে ক্ষমা করতে পারবে না, কারণ ওনার জন্যই ছেলেটা আজ মৃত্যুর মুখে। উনি অপেক্ষা করতে লাগলেন কখন কর্তব্যরত ডাক্তার বেরিয়ে আসবেন আর ওনাকে সব বলবেন। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তার, রোগীর কি অবস্থা? ডাক্তার কিছুক্ষণ চুপ থাকলেন, এরপর আহসান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, দেখুন ডক্টর আহসান, আপনি অনেক বড় সার্জন, আপনি ভালো বুঝবেন। রোগীর মস্তিষ্ক বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মানে কি বলতে চাচ্ছেন, ক্লিয়ার করে বলুন তো। ওনাকে এখনও চিকিৎসা করালে ওনার ঝুঁকি বেশি, তাই বলছি ভালো হন আপনি নিজে এসে ওনার স্বাস্থ্য একবার পরীক্ষা করে দেখুন। আচ্ছা চলুন ডক্টর। এরপর আহসান চৌধুরীকে ডাক্তার ইমার্জেন্সি বিভাগের দিকে নিয়ে যেতে থাকেন। কিছুক্ষণ পর আহসান চৌধুরী রেডি হয়ে আসেন। এরপর রাজকে পরীক্ষা করতে লাগেন। পরীক্ষা শেষে ছেলেটার অবস্থা আসলে সাংঘাতিক, এখন আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। তাহলে এখন কি করবেন ডক্টর? আপনার তো আজ এমনিতেও লন্ডন ফিরে যাওয়ার কথা, এখন এখানে সময় নষ্ট করলে লন্ডন যেতে দেরি হবে। ইয়েস, আপনি ভালো কথা মনে করে দিলেন। এই ছেলেটাকে আমি লন্ডনে নিয়ে যাই, ওখানে ওর আরও ভালো চিকিৎসা হবে। আপনি যা ভালো মনে করেন। এরপর আহসান চৌধুরী রাজকে নিয়ে লন্ডনে চলে আসেন। সেখানে বড় হাসপাতালে নিয়ে আসেন। সে হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার ফিলিপস আহসান চৌধুরীকে বলেন, Look, Mr. Hausen, this patient is in serious condition. If we do operation in his brain, there will be a sense of risk about losing him. What's the risk, doctor? Many things can happen, such as memory loss and brain damage. I don't want the excuse, want immediate operation. Okay, let's the operation begin. My God help us curing this serious patient. এরপর ডাক্তার ফিলিপসের সাথে আহসান চৌধুরী অপারেশন থিয়েটারে চলে যায়। কেন চলে যায় তা তো আপনারা জানেনই। চলুন যতক্ষণ রাজের অপারেশন চলে আমরা একটু বাংলাদেশে রাজের পরিবার ও আমাদের গল্পের নায়িকার অবস্থাটা দেখে আসি। অন্যদিকে রাজ চলে যাওয়ার পর পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেছে। আগের মতো কোলাহলটা আর নেই। রাজ আগে পুরো বাড়ি মাতিয়ে রাখত। মূলত রাজ আর প্রেমার বিয়ে হবার পর থেকে ওরা দুজন পুরো দুটো পরিবারকে একটা সেতু বন্ধনের মায়ায় আবৃত করে রাখত। কিন্তু রাজের জীবনে ঘটে যাওয়া ঘটনার পরে সবাই রাজকে ঘৃণা করলেও মনে অনেক বড় আঘাত পায়।
সবার এতদিনের সাজানো পরিবারটা যেন এখন বিষাদের আড্ডাখানা। রাজ চলে যাবার পর আমি বিশ্বাস করি রাজ দোষী না। নিশ্চয়ই রাজকে কেউ ফাঁসাচ্ছে, কিন্তু কে ফাঁসাবে? প্রেমা কান্না করছে আর রাজকে স্মরণ করছে। ওইদিকে রিফাত বসে আছে বসের সামনে। এখন তোমার প্ল্যান কি বস? রাজ তো সরে গেছে, এখন আমার প্রেমাকে চাই যে করেই হোক। দেখো রিফাত, প্রেমা এখন গর্ভবতী, এখন তাকে কিছুই করা ঠিক না। গর্ভবতী হয়েছে তো কি হয়েছে, ওর বাচ্চা নষ্ট করে দিলেই তো হয়। রিফাত, সব কিছু হাতের মোয়া না যে চাইলেই সম্ভব। আমাদের আরও কিছু সময় অপেক্ষা করা উচিত। আর এটা তো জানোই, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুমি আসলে কি প্ল্যান করো কিছুই বুঝি না বস। যাই করো দ্রুত করে ফেলো। তুমি এখন দ্রুত ফিরে যাও, আমি তোমাকে পরবর্তী আপডেট জানাবো। আচ্ছা। এই বলে রিফাত সেখান থেকে চলে যায়। রিফাত চলে যেতেই বসের সহকারী বসকে জিজ্ঞাসা করে, আচ্ছা বস, রিফাতকে এখনো বাঁচিয়ে রেখেছেন কেন? এই কথা জিজ্ঞাসা করাতে বস হু হু করে হেসে উঠে এরপর বলে, আমার মস্তিষ্কে কি চলে তা কেবল আমি জানি আর আল্লাহ জানে। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে যা চলছে তা যে কাউকেই হার মানাবে। তুই জিজ্ঞাসা করলি না কেন রিফাতকে এখনো বাঁচিয়ে রেখেছি? তাহলে শোন, দেখে যা সামনে কি কি হয়। এই বলে আবারও হাসতে থাকে বস। অন্যদিকে লন্ডনের রাজের চিকিৎসা চলছে। ডাক্তার ফিলিপস ও আহসান চৌধুরীর অপারেশন শেষ করে বের হয়। দেখুন মিস্টার চৌধুরী, আগামী 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আসলে আমাদের একটা কঠিন সিদ্ধান্ত হয়তো আশা লাগতে পারে। মানে কি বলতে যাচ্ছেন ডক্টর? ভালো করে বলুন। আমি নিজেও ডক্টর, আমার কাছে মনে হচ্ছে ছেলেটা বেঁচে যাবে। হাসান বন্ধু আমার, দেখো সব কিছু এখন সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তার সহায়তা ছাড়া আমরা শুধুই দুধ ভাত। সৃষ্টিকর্তাকে ডাকো যেন ছেলেটা দ্রুত সুস্থ হয়। আমি তোমার অবস্থা বুঝতে পারছি, কিন্তু দেখো আমাদের ভেঙে পড়া উচিত না। আমরা ভেঙে পড়লে ছেলেটা সব দিক দিয়ে অসহায়। এটা তোমাকে মাথায় রাখতে হবে। বেস্ট অফ লাক মাই ফ্রেন্ড। এই বলে ডাক্তার ফিলিপস চলে যেতে লাগেন। আর ঠিক তখনই আহসান চৌধুরীর ফোন বেজে ওঠে। তিনি মোবাইল হাতে নিয়ে দেখেন তার প্রিয়তমা সাইমা চৌধুরী ফোন করেছেন। দ্রুত রিসিভ করেন ফোনটা, এরপর বলেন, কি ব্যাপার, এই অসময়ে ফোন দিলে কেন? অসময় মানে এখন রাত 10টা বাজে। তুমি কই? তোমার আজকে বাংলাদেশ থেকে আসার কথা না? আর তাছাড়া পরশু আমাদের মেয়ের এঙ্গেজমেন্ট, ভুলে গেলে নাকি? না ভুলিনি, তবে আমি একটু ব্যস্ত আছি বুঝলে। আমি 15 মিনিট পর বাসায় আসছি, এরপর সব কিছু তোমাকে বলবো। এরপর আহসান চৌধুরী ছেলেটার দিকে একবার তাকালেন, এরপর ভাবতে লাগলেন, ইস, কি সুন্দর চেহারা ছেলেটার, দেখেও ভদ্র ঘরের সন্তান মনে হচ্ছে। আর যদি আবার একটা ছেলে থাকতো এরকম, কতই না ভালো হতো। এবার আসুন আহসান চৌধুরীর পরিচয়টা দিয়ে নিই। ডাক্তার আহসান চৌধুরী লন্ডনের একটা হসপিটালের একজন বিখ্যাত সার্জন। পরিবার বলতে স্ত্রী আর তার এক রাজকন্যা, নাম রুবি। আহসান চৌধুরী ও তার স্ত্রী সাইমা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। এরপর তার বিয়েতে রূপ নেয়। বিয়ের 2 বছরের মাথায় তাদের ঘর আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যার জন্ম হয়। নাম রাখা হয় রুবি চৌধুরী। আহসান চৌধুরীর স্ত্রীর পরবর্তীতে গর্ভপাত হলে সমস্যা হতে পারে জন্য তিনি আর কোনো সন্তান নেননি। এরপর আহসান চৌধুরী বাসায় চলে আসেন। বাসায় এসেই তার স্ত্রীর সামনে পড়েন। ও, তুমি এসেছো তাহলে? আসার কিছু কি হয়েছে? না, ঠিক তা না। আসলে তোমাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। বাংলাদেশে যে কাজে গিয়েছিলে তা কি করতে পেরেছো? হ্যাঁ, তা করতে পেরেছি, কিন্তু কিন্তু কি? এরপর আহসান চৌধুরী সব খুলে বলেন, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সব। এখন কি করবে? ছেলেটার জ্ঞান না ফিরে আসলে ওর সমস্যা। দেখি কি করা যায়, তবে আমি কোনো ঝুঁকি নিব না। ছেলেটাকে সুস্থ করতে হবে। এখন 48 ঘন্টা হওয়া অবধি অপেক্ষা করা লাগবে আমাদের। অন্যদিকে বাংলাদেশের রাজের বাড়িতে একটা অন্যরকম পরিবেশ। কেউ আসলে স্বাভাবিক নেই, থাকার কথাও না। এত বড় একটা ঘটনা ঘটার পর স্বাভাবিক থাকার প্রশ্নই আসে না। বাড়িটা যেন এক ঘুমন্তপুরী। প্রেমা তার ঘরে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই তিথি আসে তার রুমে। প্রেমা মুখ ঘুরিয়ে দেখে তিথি। আপু কিছু বলবা? আমাকে ক্ষমা করে দিস বোন। আসলে রাজ আর আমি বেস্ট ফ্রেন্ড থাকলেও আমি ওকে কখনো বেস্ট ফ্রেন্ডের নজরে দেখিনি। সব সময় ভালোবাসার নজরে দেখেছিলাম। আসলে জোর করে ভালোবাসা হয় না। আমি ওকে ভালোবাসলেও ও আমাকে বাসতো না। রাজ তোর জন্য পারফেক্ট ছিল, আবার ছিল না। কারণ রাজ সে একজন ধর্ষক।
আমাদের পরিবারের মান সম্মান রাজ নিজের হাতে ধ্বংস করেছে। রাজকে ক্ষমা করা যায় না। আমি সত্যি দুঃখিত বোন, ক্ষমা করে দিস, মনে কোনো কষ্ট নিস না। তিথির বলা প্রত্যেকটা কথা প্রেমার কাছে মনে হয়েছে কেউ ওর বুকে ছুঁড়ে বসিয়েছে এমন। তিথি চলে যাওয়ার পর প্রেমা আবার ভাবতে লাগলো, কি আর হবে আমার। আমাকে ক্ষমা করে দিস বাবু, তোর বাবাটার জন্য কিছুই করতে পারলাম না। তোর বাবাটা না জানি কোথায় আছে, কেমন আছে। তোর বাবা দোষী নয়, আমার মনে হচ্ছে কেউ ওকে ফাঁসাচ্ছে। তুই দ্রুত দুনিয়ায় আয় বাবু, তোর বাবাকে তোকে খুঁজে বের করতে হবে, সাথে আমাকেও। নিজের পেটে হাত দিয়ে নিজের অনাগত সন্তানের কথা বলতে বলতে অন্যদিকে 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো রাজের জ্ঞান ফেরেনি। আহসান চৌধুরী এখন কেবিনের সামনে। কিছুক্ষণ পর ডাক্তার ফিলিপস আসে মুখ কালো করে। কি হয়েছে ডক্টর, কিছু বলুন। আরে ডক্টর কিছু তো বলুন, এভাবে চুপ কেন? দেখুন মিস্টার হাসান, নিজের মনকে শক্ত করুন। আমরা যেই সন্দেহ করছিলাম সেটাই হয়েছে। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই? এক্স্যাক্টলি, আপনি যা ভেবেছেন তাই। ছেলেটা কোমায় চলে গিয়েছে। শুধু তাই নয়, ছেলেটা তার সব স্মৃতিও হারিয়ে ফেলবে। কোনো দিন যদি জ্ঞান ফিরেও আসে, তবে ছেলেটার কন্ডিশন দেখে মনে হচ্ছে সহজে কোমা থেকে বের হবে না, সময় লাগবে অনেক দিন। এরপর ডাক্তার ফিলিপস বের হয়ে যান তার কক্ষ থেকে, আর আহসান সাহেব সেখানেই দাঁড়িয়ে রইলেন। এরপর তিনি বাড়ি ফিরে তার স্ত্রীকে সব বলেন। এরপর তিনিও তার স্ত্রী আসেন রাজকে দেখতে। ইস, কি সুন্দর একটা ছেলে, আর দেখো এখন কি রকম মরার মতো করে ঘুমিয়ে আছে। ছেলেটার বাবা মা হয়তো এতক্ষণে ওকে খোঁজা শুরু করে দিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছ। না জানি ছেলেটার বাবা মায়ের এখন কি অবস্থা তাকে না পেয়ে। এরপর ছেলেটিকে রেখে তারা চলে যায়। ছেলেটির চিকিৎসা চলতে থাকে আহসান ও সাইমা দম্পতির টাকাতে। বর্তমানে মিস্টার হাসান, এটা জাস্ট অবিশ্বাস্য। আমরা যেখানে আশা ছেড়ে দিয়েছিলাম যে ছেলেটা আর হয়তো বেরোবে না, কিন্তু দেখুন ছেলেটা বেরিয়ে এসেছে। আস্তে আস্তে হয়তো সুস্থ হবে। তবে একটা কথা মিস্টার হাসান। হ্যাঁ ডক্টর বলুন, কি কথা? ওনার মস্তিষ্কের আঘাত কিন্তু খুবই গুরুতর। দেখবেন যাতে দ্বিতীয়বার আঘাত না পায়। এতে করে ব্রেন ড্যামেজ সিচুয়েশন লেভেল অনেক খারাপ হয়ে যেতে পারে। বুঝেছি ডক্টর। এখন যান, ওনাকে নিয়ে যেতে পারেন। 4 বছর ধরে হাসপাতালে গুরুত্বপূর্ণ ইউনিটেই তো রাখলাম, এখন না হয় ওনাকে বাড়ি নিয়ে যান। আর আরও একটা কথা, ওনার স্মৃতিশক্তি কিন্তু নষ্ট হয়ে গেছে। উনি কাউকে চিনতে পারবে না। এখন ডক্টর উপায় কি? ওর স্মৃতিশক্তি না ফেরালে তো ওর পরিবারকে তাকে খুঁজে পাবে না। দেখুন এখন সবটা উপরওয়ালার হাতে। উনি চাইলেই ছেলেটা আগের অবস্থায় ফিরে আসা সম্ভব, উনি না চাইলে সম্ভব নয়। আর হ্যাঁ, ছেলেটার জ্ঞান ফিরে আসবে 24 ঘন্টার মধ্যেই। আর ছেলেটাকে এমন কোনো কাজ করতে দেবেন না যাতে মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। জি ডক্টর, বুঝতে পেরেছি। ওকে, সি ইউ লেটার, হ্যাভ এ নাইস ডে। এরপর ডাক্তার ফিলিপস সেখান থেকে চলে যান, আর ডক্টর আহসান ও তার স্ত্রী সাইমা রাজকে সেখান থেকে নিয়ে তাদের বাসায় চলে যায়। অন্যদিকে রাজের বাড়িতে রিফাত, এই রিফাত, আমাকে ডাকছিলে বাবা? আমাদের কোম্পানির নেক্সট ডিলটা কোথায়? বাবা অনেক বড় ডিল, আর সেটা 2 মাস পরে লন্ডনে বিখ্যাত চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে। ও, তার মানে আমাদের লন্ডন যাওয়া লাগবে? বাবা। আচ্ছা অফিসে যা, আজকে আমি যাব না। কেন, কি হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ? তা না, আসলে মাথাটা কেমন ঘুরছে তো তাই। ওটা কিছু না বাবা, আমি এখনই মাকে ডাকছি। মা, আরে মা কোথায় গেলে? কি রে, সারের মতো চেঁচাচ্ছিস কেন? দেখো বাবা অসুস্থ, কি যেন হয়েছে। ওই দেখি। তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, আজ বড্ড বেশি করে রাজের কথা মনে পড়ছে। 4 বছর হয়ে গেল, ছেলেটা কোথায় আছে কেউ জানে না। তার থেকে বড় কথা, আমাদের মান সম্মান হয়তো গিয়েছিল। আমি রাগ করে চলে যেতে বললাম, আরও চলে গেল। আমি বললাম তোর কোনো অধিকার নেই, আর সে তার অধিকার ফেলেও চলে গেল। একবারও বাধা বা প্রতিরোধ করলো না। আমি তো ওকে পরে ক্ষমা করে দিতামই, কেন চলে গেল ও? জানি না ছেলেটা কোথায়, কেমন আছে। দোয়া করি ও যেন ভালো থাকো। আমি ওর বন্ধুর থেকে শুরু করে সবার কাছে জিজ্ঞাসা করলাম, কেউ ওর খোঁজ দিতে পারলো না। আচ্ছা, আমাদের কলিজার টুকরা আদৌ ভালো আছে তো? এসব কি বলো তুমি? আল্লাহ ওকে ভালো রাখবেন, তুমি দেখে নিও। তোমার কথাই যেন সত্যি হয়।
এদিকে প্রেমা ওর মেয়েকে কোলে নিয়ে বসে আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, রাজ আর প্রেমার ভালোবাসার ফসল হচ্ছে তাদের এই ছোট পরীটা। দেখতে অনেক সুন্দর, চোখগুলো হয়েছে মায়ের মতো, মুখের গড়ন কিছুটা বাবার সাথে মিললেও সবকিছু পেয়েছে মায়ের থেকে। তাদের এই পরীটার নাম খাদিজাতুল কুবরা মুনতাহা। এদিকে রিফাত ও তিথির ঘর আলো করেও একটা ছেলের জন্ম হয়েছে। ছেলেটার নাম আব্দুল্লাহ আল আদনান। আদনান আর মুনতাহা দুজনই সমবয়সী বলা যায়। সবার মন খারাপ থাকলেও ছোট দুটো ফুলের মতো শিশুর কাছ দেখে সবার মন কিছুটা হলেও ভালো হয়, তাই সবাই কিছুটা হলেও শান্তি পায়। এদিকে রিফাত আড়ালে গিয়ে বসকে ফোন করে। কিছুক্ষণ রিং বাজার পর, হ্যালো, কে? রিফাত? হ্যাঁ বস, আমি রিফাত। বাবা ইদারিং রাজের ব্যাপারে বড্ড জিজ্ঞাসা করেছে। তো আমরা কি করতে পারি? কত বড় বড় কথাই তো বলেছিলাম, রাজকে এই করবে সেই করবে, রাজের টিকিটটাও তো ছুতে পারলে না। ফালতু কথা বাদ দাও, কেন ফোন দিয়েছো সেটা বলো। রাজকে দ্রুত খুঁজে বের করো। কেন? রাজকে খুঁজে বের করতে না পারলে সমস্যা আছে। কি সমস্যা? বাবা রাজের নামে অর্ধেক সম্পত্তি লিখে রেখেছে আগেই, তাই রাজকে খুঁজে বের করে ওকে এই বাড়িতে নিয়ে এসে এরপর মেরে ফেলতে হবে, সাথে ওর বাচ্চাকেও। বাহ রিফাত বাহ, আমার সাথে থাকতে থাকতে তোমার বুদ্ধিটা বেশ পেকেছে বলতে হবে। তার বলতে, তবু থ্যাঙ্কস, রাজকে বাড়ি থেকে সরিয়ে আমরা ভালোই করেছি, কি বলো? আচ্ছা শোন, রাজের খবর পাওয়া মাত্র আমি তোমাকে জানাবো, তুমি নিশ্চিন্তে থাকো। এই শোন, আগামী 2 মাস পর আমি আর বাবা সম্ভবত একটু লন্ডনে যাব ব্যবসার কাজে। তুমি এর মধ্যেই রাজকে খুঁজে বের করবে আর সব কিছু গুছিয়ে রাখবে, কেমন? তুমি চিন্তা করিও না রিফাত, সব হবে। ওকে রাখলাম, তাহলে অফিসে যেতে হবে। আচ্ছা। এরপর ফোন কেটে দেওয়ার পর বস নিজের মনেই ভাবতে লাগলেন, গাধার বাচ্চা, তোকে যে আর কতভাবে আমি ব্যবহার করব জাস্ট দেখে যা। তোর ভাইকে তোর শত্রু বানালাম, এরপর তোর স্ত্রীকে কেড়ে নিব, শেষে তোর প্রিয়তমাকে কেড়ে নিব আর তোর সম্পত্তিও। এই বলে শয়তানি হাসি হাসতে লাগলো। অন্যদিকে লন্ডনে রাজকে আহসান সাহেবের বাসায় নিয়ে আসা হয়। এবার আসুন আহসান সাহেবের বাসার বর্ণনা দিয়ে দিই। বাসাটা পুরো একটা রাজপ্রাসাদ, যেমন বড় তেমন বিলাসবহুল। অবশ্য ইউরোপের বেশিরভাগ দেশেই বিলাসবহুল বাড়ি রয়েছে। তার উপর পুরো ইংল্যান্ড নয়, বরং পুরো ইউরোপ জুড়ে আহসান সাহেবের অনেকগুলো ওষুধ কোম্পানি, পাশাপাশি অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। আহসান সাহেব ইউরোপের সেরা 100 ধনীর একজন। পুরো ইউরোপ জুড়ে বলতে গেলে উনি ব্যবসায়িক রাজত্ব কায়েম করে রেখেছেন। ওনার এত বড় বিশাল ব্যবসা ওনার স্ত্রী আর মেয়েই দেখা করে সব। আর উনি লন্ডনের সেই হাসপাতালে এখনও রোগী দেখে কাটান। অনেক তো চৌধুরী পরিবারের অবস্থান ব্যাখ্যা হলো, এখন চলুন চৌধুরী ভিলায়। চৌধুরী ভিলার বিশাল বড় কমপ্লেক্স নিয়ে গঠিত। বলতে গেলে এর আয়তন 141 একর। বিশাল বড় বাড়ি আর জায়গা নিয়ে চৌধুরী ভিলা। কিনে এখানে হ্যালিপ্যাড, হেলিকপ্টার, ল্যান্ডমার্ক, এছাড়াও 20টার উপর মার্সিডিস গাড়ি, একটা প্রাইভেট এয়ারজেট ইত্যাদি সহ আরও অনেক কিছু। এরপর রাজকে নিয়ে আসা হয় চৌধুরী ভিলার ভিতর। রাজ তখনও অজ্ঞান। রাজকে নিয়ে এরপর শুয়ে দেওয়া হয় একটা ফাঁকা ঘরে। সাইমা, এদিকে আসো। হ্যাঁ বলো। দেখো, ছেলেটার জ্ঞান ফিরলে আমাকে জানাবে। আর হ্যাঁ, ছেলেটার যেন কোনো না অযত্ন না হয়। তুমি চিন্তা করো না। রূপা, এই রূপা, কই গেলি তুই? এই রূপা হচ্ছে হাসান চৌধুরী আর সাইমা চৌধুরীর মেয়ে। রূপা এগিয়ে আসলো তার মার কাছে। হ্যাঁ মা, বলো, ডেকেছিলে কি? শোন, এই ছেলেটার জ্ঞান না ফিরা অবধি তুই কোথাও যাবি না, বুঝতে পেরেছিস আমার কথা? হ্যাঁ মা, বুঝেছি। ওকে, এখন যা। এরপর রূপা চলে গেল তার কাছে আর সাইমা চৌধুরী চলে গেলেন তার ঘরে। এদিকে 18 ঘন্টার মাঝেই রাজের জ্ঞান ফিরে আসে। রাজ চোখ খুলে দেখতে পায় সে একটা রুমে বদ্ধ। এরপর মাথায় ব্যথা অনুভব করে। দ্রুত মাথার পিছে হাত দেয়। এরপর উঠে দাঁড়াতে চেষ্টা করে। কোনো মতে উঠে দাঁড়ালেও দীর্ঘদিন যাবৎ কোমায় থাকার ফলে তার শরীরে কোনো শক্তি নেই। এরপর উহ শব্দ করে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথেই শব্দ পেয়ে দৌড়ে ছুটে আসেন সাইমা চৌধুরীও একজন কাজের লোক। রহিম, ওকে তুলে ধর, এরপর বিছানায় শুইয়ে দে। জি আচ্ছা আপামনি। এরপর সাইমা ও কাজের লোক মিলে রাজকে বিছানায় পুনরায় শুয়ে দেয়। এরপর সাইমা দৌড়ে টেলিফোনের কাছে যায়। এরপর কল করতে থাকে। কিছুক্ষণ কল হবার পর রিসিভ হয়। হ্যালো। হ্যালো, তুমি কোথায়? এই হাসপাতালেই আছি। কেন, কি হয়েছে? ছেলেটার জ্ঞান ফিরেছে, তুমি দ্রুত বাসায় চলে এসো। আমি এখনই আসছি, তুমি দাঁড়াও।
এই বলে ফোন কেটে দিয়ে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দেয় আহসান চৌধুরী। বাসে এসেই ডাকতে লাগলেন তার স্ত্রী সাইমা চৌধুরীকে। কোথায় ছেলেটা? আমার সাথে আসো। এরপর সাইমা চৌধুরী আহসান চৌধুরীকে রাজ যে ঘরে বিশ্রাম নিচ্ছিল সেই ঘরের দিকে নিয়ে যায়। রাজ এরপর আধখোলা চোখে, আমি কোথায়? তুমি আমাদের বাসায়। তোমরা কে? আমি এখানে কেন? আসলে তুমি বাংলাদেশে। আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলো, এরপর আমরা তোমাকে লন্ডনে নিয়ে আসি। তার মানে আমি এখন লন্ডনে? আমার বাসায়। আমার পরিবার কে? আমার বাবা মা কারা? আমি তো কিছু মনে করতে পারছি না। দেখো, তোমার মাথায় অনেক আঘাত, তুমি এখন কিছু মনে করতে পারবে না। এই বলে রাজ অজ্ঞান হয়ে গেল। কি গো, দেখো না কি হলো ছেলেটার। এরপর আহসান চৌধুরী রাজকে চেক করে বললেন, অতিরিক্ত চাপ পড়েছে ব্রেনে। আমাদের উচিত হবে ওকে আপাতত বিশ্রাম নিতে দেয়া, এরপর জ্ঞান ফিরলে একটু সিদ্ধান্তে আসা যাবে। অন্যদিকে বাংলাদেশে প্রেমা আজ তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে। প্রেমার বন্ধু বান্ধব সবারই বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। প্রেমার বেস্ট ফ্রেন্ড নন্দিনীও বিয়ে করে নিয়েছে আহানকে। তাদের ঘর আলোকিত করে একটা ছেলে সন্তান হয়েছে। প্রেমার বন্ধু সোহেলও বিয়ে করে নিয়েছে তার গার্লফ্রেন্ড সুনিকে। তাদের ঘর আলোকিত করেও একটা মেয়ে সন্তান এসেছে। মুদ্রা কথা সবাই সুখেই রয়েছে। সবাই আড্ডায় আসলেও প্রেমার মন খারাপ তা কারোরই অজানা নয়। তাই প্রেমাকে উদ্দেশ্য করে নন্দিনী বলতে লাগলো, দেখ প্রেমা, মন খারাপ করে থাকিস না, যা হবার তা হয়ে গেছে। অতীতকে মনে রেখে আর কত কষ্ট পাবি? তোর বাচ্চাটার দিকে একবার দেখ, কত সুন্দর করে খেলছে। আম্মু, চকলেট খাবো? মুন্তাহার কথায় সবাই হেসে দেয়, এমনকি প্রেমা নিজেও। ওরে আমার পরি রে, আমার কাছে আয়, তোর চকলেট দিচ্ছি। না মুন্তাহা, আমার কাছে আসো, আমি তোমাকে চকলেট দেব। আমি বললাম আমার কাছে আসবে। আমি বললাম আমার কাছে। দেখুন, ওদের দুই বেস্ট ফ্রেন্ডের কাণ্ড। মুন্তাহাকে নিয়ে দুজন কেমন ঝগড়া বাঁধিয়ে দিল কে চকলেট খাওয়াবে তা নিয়ে। এক পর্যায়ে সবাই উঠে চলে যায় আড্ডা দেওয়া শেষে। প্রেমা ও মুন্তাহাকে নিয়ে গাড়িতে উঠে এরপর এগোতে থাকে বাড়ির দিকে। অন্যদিকে রাজ কেবল ভেবেই যাচ্ছে সে কি, তার পরিচয় কি। ঠিক তখনই তার রুমে আহসান চৌধুরী আসেন। আপনি? কেন, তোমাকে বুঝে বিরক্ত করলাম? না, ঠিক তা না। আপনারা না থাকলে হয়তো বেঁচে থাকতাম না। আর তাছাড়া একটা রাস্তার ছেলের জন্য আপনারা অনেক করেছেন। জানি না আপনাদের এই ঋণ কিভাবে শোধ করব। একটা থাপ্পড় মারো বেয়াদব ছেলে। কে বলেছে তুই রাস্তার ছেলে? আমি রাস্তার ছেলে না হলে আমি কি? তুই আজ থেকে আমাদের সন্তান আদিত্য চৌধুরী, আমার বড় ছেলে তুই। এই তো চৌধুরী, রূপা চৌধুরীর একমাত্র ভাই। তোমরা আমার বাবা মা? হ্যাঁ রে পাগল ছেলে, আজ থেকে আমরা তোর বাবা মা। রাজ এরপর আহসান ও সাইমা চৌধুরীকে খুশিতে জড়িয়ে ধরে। অন্যদিকে রাজের বাড়িতে, ছোট বৌমা এইদিকে আসো তো একবার। বাবা আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। বলুন বাবা। শোনো, আসলে আমার তো বয়স হয়েছে, এই বয়সে অফিসে দৌড়দৌড়ি করা আর সম্ভব না। আর তুমিই তো জানোই আমাদের মূল অফিস রাজ দেখাশোনা করতো, কিন্তু রাজ তো আর নেই। তাই বলছিলাম কি, কালকের থেকে তুমি ওই অফিস পুনরায় দেখাশোনা করা শুরু করো। আমি এই বছর তো দেখলাম, এখন না বাড়িতে নিজের নাতি নাতনির সাথে একটু খেলাধুলা করি। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। দেখো মা, আমার বয়সটা একবার দেখো, কখন ডাক আসে ঠিক নেই। তাই আমি যা বলছি তাই হবে। কালকের থেকে তুমি অফিসে বসবে, এটাই ফাইনাল। আচ্ছা বাবা, আপনার যেমনটা ইচ্ছা। এই না হলে আমার বৌমা। এরপর প্রেমা তার রুমে আসে আর রাজের ছবির সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। ফিরে আসো না গো, কেন এভাবে হারিয়ে গেলে? এত অভিমান তোমার। আমি জানি তুমি নির্দোষ। সেদিন তোমার চোখ জোড়ায় মিথ্যে বলছিল না। ফিরে আসো। আম্মু, তুমি কান্না করতেছো কেন? প্রেমা তার মেয়েকে দেখে দ্রুত চোখের পানি মুছে ফেলে। না রে পরি, আমি আবার কই কান্না করতেছি? আম্মু, পচাকালে মিথ্যা বলে। তোর বাবাটা আরো পচা। আমাদেরকে রেখে সেই যে চলে গেল, আর তার কোনো খবর নেই। তোর বাবাটা এরকম কেন রে? তার কি আমাদের কথা মনে পড়ে না? আম্মু, মন খারাপ করে না। বাবা এলে আমি বক্কা দিব, ঠিক আছে? এই না হলে আমার পরি। মুন্তাহা এরপর বেরিয়ে যেতে নিলে প্রেমা এক নজরে তার ছোট্ট পরীর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে লাগে, আমার পরিটাও হয়েছে ওর বাবার মতো, একদম জেদি। আদায় করেই ছাড়ে, কিন্তু আমার পরিটার বাবা কেন ফিরে আসছে না? এতই কি অভিমান তার? অন্যদিকে রাজকে নিয়ে চৌধুরী পরিবার খেতে বসেছে চৌধুরী বিলার ভিতরে ডাইনিং টেবিলে। বাবা আদিত্য। হ্যাঁ বাবা বলো।
শোন, আমি তোর কত দিক সামলাবো বল? আমার সবগুলো কোম্পানি এখন থেকে তুই সামলাবি। কিন্তু বাবা, আমি তো এসব বুঝি না। তোকে প্রথম দিনে আমি নিয়ে যাব, টেনশন নিস না, সব কিছু বুঝিয়ে দিব। আচ্ছা বাবা। কালকে সকাল থেকে রেডি থাকিস, কালকে তোকে নিয়ে অফিসে যাব। আর তুই তো জানিস আমি কত ব্যস্ত থাকি। যেমনটা তোমার ইচ্ছা বাবা। এরপর সবাই ঘুমাতে চলে যায়। অন্যদিকে সকালে বাংলাদেশে প্রেমাও সেজে গুছে বের হয় আজ তার প্রথম দিন। মা শোনো, আমি তোকে সব কিছু বুঝিয়ে দিব, তুই সব কাজ ভালো করে দেখে রাখিস। যেমনটা আপনি বলেন বাবা। তাহলে চল, দেরি কিসের? এরপর তারা বেরিয়ে যায় রাস্তার মূল অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছেই প্রেমাকে সবাই অভিনন্দন জানাতে থাকে। দেখ মা, তোর কোনো সমস্যা হলে বলিস, আসমা তোকে সাহায্য করবে। আসমা নামটা শুনেই প্রেমার বুকের ভিতরটা ধক করে উঠল, কেননা এই নামের সাথেই জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। কি সেই তা আপনারা কম বেশি বুঝে গেছেন। যাই হোক, গল্পে ফিরে আসি। আপনি যেমনটা বলবেন বাবা। এরপর রাজের বাবা চলে যান। রাজের বাবা চলে যেতেই, ম্যাম কেমন আছেন? তোমার নাম কি আসমা? জি ম্যাম। তোমাকে আমার বিয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? জি ম্যাম। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো। জি ম্যাম, বলুন। সেদিন কি রাজ সত্যিই তোমাকে ধর্ষণ করতে চেয়েছে? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে আসমা চুপ হয়ে যায়। কি উত্তর দিবে সে? বিবেকের কাছে আছে অপরাধী। এই প্রশ্নের উত্তর যে তার কাছে নেই। যেই প্রশ্নের উত্তর নেই তা কিভাবে দেয়া সম্ভব? তাই সে চুপ করেই থাকে। আসমার চুপ করা থাকা দেখে প্রেমা আবারও জিজ্ঞাসা করে, কি হলো বলো। ম্যাম, সেদিন স্যার আমাকে সত্যি ধর্ষণ করতে চেয়েছিল। আচ্ছা যাও, তোমাকে আমি এরপর আবার ডেকে নিব, আর কোনো দরকার পড়লে, কেমন? আচ্ছা ম্যাম। এই বলে আসমা সেখান থেকে চলে যায়। আর প্রেমা ভাবতে লাগে, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তা মানুষের চেহারাই ফুটে ওঠে। আসমা, তুমি আবারও মিথ্যা বলছো, কিন্তু কি কারণে মিথ্যা বলছো তা আমি তোমার মুখ থেকে বের করবই। প্রেমা নিজের মনকে নিজেই চ্যালেঞ্জ দেয়। অন্যদিকে আদিত্যকে নিয়ে তার বাবা আহসান চৌধুরী তার লন্ডনের বৃহৎ অফিস চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়ে যায়। এরপর সবার সাথে আদিত্যর পরিচয় করিয়ে দিতে লাগে। হঠাৎ একজন লোক এসে জড়িয়ে ধরে আহসান চৌধুরীকে। আরে দোস্ত কামাল, কেমন আছিস তুই? এই তো ভালো আছি রে। আচ্ছা, এই ছেলেটাকে? ও হ্যাঁ, ভুলে গেছিলাম, আমার ছেলে আদিত্য চৌধুরী। তা মেঘা মামুনি কেমন আছো? ইয়ানম্যান, আমি কামাল তালুকদার, এখানকার তালুকদার ইন্ডাস্ট্রির মালিক। আর এই হলো আমার মেয়ে মেঘা তালুকদার। নাইস টু মিট ইউ আঙ্কেল, অ্যান্ড নাইস টু মিট ইউ অলসো মিস মেঘা। মেঘার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে, দোস্ত শোন, এখন থেকে আমার মেয়ে তোদের অফিসে কাজ করবে, যতদিন না পর্যন্ত বাংলাদেশের একটা বিখ্যাত কোম্পানির সাথে ডিল না হয়। আর ওরা আসবে আমাদের এই লন্ডন শহরে। আমাকে সব বলে কোনো লাভ নেই, এই যে আমার ছেলে চলে এসেছে, ওকে বলো। আচ্ছা, তুমি তাহলে অফিস করো, আমরা তাহলে আসছি। আর হ্যাঁ মেঘামা, ওকে সাহায্য করিস। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। চল রে দোষ, জায়গা আমাদের কাজ। আদিত্য ওদের চলে যাবার পর নিজের কেবিনে চলে আসে। এই কিছুক্ষণ পর মেঘাও কেবিনে চলে আসে। মিস মেঘা, আমাকে একটু সাহায্য করবেন, কিভাবে কি করতে হয়? এখন একটা অসহ্য। কোথায় ভাবলাম আপাতত বান্ধবীদের সাথে একটু ফোনে কথা বলে এরপর কাজ শুরু করব। আর এই স্টুপিড ছেলেটা সেই থেকে বিরক্ত করেই যাচ্ছে। কি হলো মিস মেঘা, কোথায় হারিয়ে গেলেন? আদিত্যের কথায় মেঘা সম্বিত ফিরে পেল। এরপর রাগী দৃষ্টি নিয়ে একটা ফাইল নিয়ে এসে আদিত্যের কাছে এসে ওকে বোঝাতে লাগলো। মেঘা আদিত্যকে বোঝানোর ফাঁকে ফাঁকে খেয়াল করছে আদিত্য এক নাগারে কাজ দেখেই যাচ্ছে। মেঘা ওর দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। মেঘা আদিত্যকে বুঝিয়ে দেওয়ার পর সোফায় গিয়ে বসে মোবাইল টিপতে লাগলো। আর কিছুক্ষণ পরপর আর চোখে আদিত্যকে দেখতে লাগলো। মেঘা খেয়াল করলো আদিত্য এক নাগারে তাকিয়ে আছে, নড়ছেও না, কাজ দেখেই যাচ্ছে। কি অসামাজিক বলা রে বাবা, চোখের সামনে একটা সুন্দরী মেয়ে বসে আছে, অথচ অনেক কাজ নিয়ে বসে আছে। কই একটু লাইন মারবে তা না, কাজ করেই যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যানেজার একটা ফাইল নিয়ে সোজা মেঘার কাছে এসে, ম্যাম এই ফাইলটার কাজটি একটু দেখুন তো, হিসাব মিলছে না। আপনি ভালোভাবে মিলিয়ে দেখছেন? জি ম্যাম, মিলিয়ে দেখেছি। আমার মাথাতেও কিছু আসছে না। আদিত্য তার কাজ শেষ করার পর দেখলো মেঘা ও ম্যানেজার কি যেন দেখছে আর মাথা চুলকাচ্ছে। তাই আদিত্য ব্যাপারটা দেখার জন্য এগিয়ে গেল। কিসের ফাইল এটা, আমি কি একবার দেখতে পারি? দেখে আর কি হবে, আপনাকে আমি এতক্ষণ ধরে শেখালাম আর আমি নিজেই এখন পারছি না। আমাকে একটু দেখতে দিবেন? নিন ধরুন।
আদিত্য ফাইলটা একবার দেখার পর ওর চোখের সামনে হঠাৎ করে একটা সূত্র মনে পড়ে যায়। সে দ্রুত সূত্র অনুযায়ী মিলিয়ে দিল, এরপর তার ম্যানেজারের দিকে এগিয়ে দিল। স্যার আপনি এটা কিভাবে করলেন? কি হয়েছে ম্যানেজার? ম্যাম, যে হিসাব আমরা মিলাতে হিমশিম খাচ্ছি স্যার তো মিলিয়ে মেঘা ম্যানেজারের হাত থেকে ফাইল নিয়ে দেখলো, কি তাজ্জব ব্যাপার, এই ছেলে কিভাবে এটা পারলো, তাও একদম নিখুঁতভাবে। মেঘা একবার ফাইলের দিকে তাকিয়ে একবার আদিত্যর দিকে। এসব কি হচ্ছে আমার চোখের সামনে? এসব সাদা কালো কি ভাসছে? আদিত্য তুমি ঠিক আছো? আদিত্য বেশিক্ষণ স্থির থাকতে পারে না, মাথা ধরে এরপর অজ্ঞান হয়ে যায়। মেঘা দ্রুত অফিসের বাকি স্টাফদের ডেকে আদিত্যকে নিয়ে গিয়ে চৌধুরী বিলায় দিয়ে আসে। মা মেঘা, এসব কি করে হলো? আন্টি আসলে এরপর সব খুলে বলে অফিসে কি কি হয়েছে। ছেলেটাকে সুস্থ রেখো ইয়া মাবুদ, জানি না এর ভিতর কত কষ্ট। এভাবে স্মৃতিশক্তি হারিয়ে আর কতদিন নির্মমভাবে বেঁচে থাকবে। আন্টি সব খুলে বলুন তো। এরপর সাইমা চৌধুরী সব খুলে বলেন, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সব কিছু। আন্টি আমি একটু ওকে দেখে আসি। মেঘা এই বলে চলে আসে আদিত্যের ঘরে। এসে দেখে কি সুন্দর নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে আদিত্য। আদিত্যকে দেখে এবার মেঘা ক্রাশ খেয়ে গেল, কারণ আদিত্যর চেহারা যা সুন্দর, তার উপর লম্বা ইনোসেন্ট একটা লুক তার চেহারায় আছে, যা মেঘাকে ভালো লাগিয়ে দিচ্ছে। এই ছেলেটার মাঝে কি আছে যে ওকে দেখলেই ওর মাঝে হারিয়ে যেতে মন চায়? মেঘা মনে মনে বলে। এভাবে কেটে যায় 2 মাস। এই 2 মাসে মেঘা আর আদিত্য অনেক ভালো বন্ধু হয়ে যায়। এছাড়াও মেঘা আদিত্যকে ভালোবেসে ফেলে, কিন্তু মেঘা ভাবে আদিত্যকে ওকে মেনে নিবে। আরও অনেক প্রশ্ন ওর মনে ঘুরতে থাকে। সকালে আদিত্য ঘুমিয়েছিল, হঠাৎ তার মোবাইলে একটা কল আসে। আদিত্য মোবাইল নিয়ে দেখে মেঘার ফোন। এই এত সকালে ফোন দিলে কেন? আজ রবিবার, ভুলে গেলে? আজ আমাদের কোথায় যেন পিকনিক মিস্টার আদিত্য। এই যা, ভুলেই গিয়েছিলাম। আজ তো আমাদের লিভারপুলের ক্যাসেলে যাওয়ার প্ল্যান ছিল। দ্রুত রেডি হয়ে আসুন জনাব, আর কতক্ষণ অপেক্ষায় থাকবো? তুমি দাঁড়াও, আমি আসছি। মা, ও মা। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি। কোথায় যাবি? আজকে লিভারপুল যাওয়ার প্ল্যান আমাদের। আচ্ছা সাবধানে যা। আদিত্য যেই না বের হচ্ছিল তখন কেউ তার কান টেনে ধরে। আউচ, বাবা লাগছে, ছাড়ো। কালকে মিটিং আছে বাংলাদেশে একটা টপ কোম্পানির সাথে, আর হারামজাদা আজকে তুই তো টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। বাবা সব প্রস্তুতি নিয়েছি, এবার তো কানটা ছাড়ো। আচ্ছা নে, ছেড়ে দিলাম। কালকে মিটিং তো ওর জন্য ফরজ, কথাটা মনে রাখিস। জি আচ্ছা বাবা। এই বলে আদিত্য বের হয়ে মেঘার কাছে চলে যায়। গিয়ে দেখে মেঘা দাঁড়িয়ে আছে। এই মেঘা, কি অবস্থা? এসেছেন সাহেব, এবার আমাকে উদ্ধার করুন, চলুন যাই। অবশ্যই, চলো যাওয়া যাক। অবশ্য দেখতে আজ পেতনির মতো লাগছে। কি বলবে? কই কিছু না তো। এরপর তারা লিভারপুল ঘুরে বাসায় চলে যায়, কেননা কালকে অনেক বড় ডিল প্রস্তুতির একটা ব্যাপার আছে। অন্যদিকে প্রেমা আর রাজের বাবা ও রিফাত লন্ডনে এসেছে 3 দিন আগে। মূলত তাদেরও ডিল হবার কথা লন্ডনের একটা বড় কোম্পানির সাথে। তারাও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। পরের দিন সকালে লন্ডনে সেই বড় কোম্পানির মিটিং রুমে প্রেমা আর রাজের বাবা, রিফাত সহ অনেকেই বসে আছে। কিছুক্ষণের ভিতর মিটিং শুরু হবে বলে একজন ইংলিশ স্টাফ এসে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘোষণা আসে, এখন কোম্পানির এমডি আসবে। সবাই উঠে দাঁড়ায় তাকে সম্মান করার জন্য। এরপর প্রেমা ও রাজের বাবাদের কাঙ্ক্ষিত মুহূর্তের অবসান হয়। কোম্পানির এমডি প্রবেশ করেন। তাকে দেখে 3 জন ব্যক্তি পুরো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, রাজ ছিল। রাজকে এভাবে দেখতে পেয়ে প্রেমা, রাজের বাবা ও রিফাত অনেকটা অবাক হয়। রাজ, তুমি এখানে? যাক, ছেলেটাকে ফিরে তো পেলাম। রাজ এখানে কি করে, তাও আবার এত বড় কোম্পানিতে? প্রেমা সহ রাজের বাবা ও রিফাত অনেক কিছুই ভাবছিল। তাদের ভাবনায় ছেদ ঘটিয়ে মিস্টার আহসান চৌধুরী বলতে শুরু করেন। Ladies and gentlemen, today is an important day for all of you who is currently present in this room. You know what is the importance of this deal. So let's start. Here I am going to talk about the CEO of Chaudhary Group Industry, Mr. Aditya Chaudhary. So Mr. Aditya, introduce yourself. হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি আদিত্য চৌধুরী। আজকের ডিলটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই, কেননা এই ডিলটার জন্য আমরা সবাই কম বেশি কষ্ট করেছি, তাই আমাদের উচিত ডিলটা এগিয়ে নিয়ে যাওয়া। আপনাদের জানিয়ে রাখতে চাই, আজকে ডিল প্রেজেন্টেশন করবে আদিত্য। আপনারা উপভোগ করুন তার মেধা। এই বলে আহসান চৌধুরী
আদিত্যের দিকে ল্যাপটপ ও প্রজেক্টর এগিয়ে দেয়। এরপর আদিত্য পুরো রুম অন্ধকার করে প্রজেক্টর ল্যাপটপের সাথে কানেক্ট করে শুরু করে তার প্রেজেন্টেশন। আদিত্যের প্রেজেন্টেশনের দিকে প্রেমার কোনো নজর নেই। সে এক নাগারেই তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যকে এক ধ্যানে দেখেই যাচ্ছে। আদিত্যর প্রেজেন্টেশন দেখে সবাই মুগ্ধ হয় আর বলতে থাকে, এক্সিলেন্ট প্রেজেন্টেশন ইয়াং ম্যান। আরও নানান কথা বলে আদিত্যকে অভিবাদন জানাতে থাকে। আদিত্য সবার সাথে কুশলাদি বিনিময় করতে থাকে। মিটিং শেষের পর আদিত্য তার কেবিনের দিকে যেতে থাকে। ঠিক তখন আদিত্যকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরে। এরকম পিছন থেকে জড়িয়ে ধরার কারণে আদিত্য ঠিক বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। আদিত্য দ্রুত তাকে জড়িয়ে ধরে রাখা ব্যক্তিকে সরিয়ে পিছে ঘুরিয়ে একটা শক খায়, কারণ এই মেয়েটা আর কেউ না, বাংলাদেশ থেকে যারা ডিল করতে এসেছে তাদেরই একজন। হোয়াটস দিস? হাউ ডেয়ার ইউ টু টাচ মি লাইক দিস? হু গেভস ইউ পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন? অ্যান্সার মি। রাজ, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? হোয়াট দ্য হেল? হু ইজ দ্য রাজ? আই ডোন্ট নো এনি রাজ। মাই নেম ইজ আদিত্য চৌধুরী। ডিড ইউ লিসেন? ইটস আদিত্য চৌধুরী। এই বলে আদিত্য প্রেমাকে দূরে সরিয়ে দিয়ে চলে যায়। রাজ আমাকে কি করে চিনলো না? আচ্ছা, ওর রাজই ছিল তো নাকি অন্য কেউ? প্রেমা আর ভাবতে পারে না। দ্রুত সেখান থেকে রাজের বাবা ও রিফাতের কাছে চলে যায়। এদিকে রিফাত আড়ালে গিয়ে একজনকে ফোন করে, অপর পাশ থেকে রিসিভ করতেই, হ্যালো বস। হ্যাঁ রিফাত, বলো। রাজ লন্ডনে। কি বললে? হ্যাঁ বস, তোমাকে বলছিলাম না আমাদের যেই কোম্পানির সাথে ডিল হবার কথা, সেই ডিলের প্রধান রূপকার রাজ। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, ওকে সবাই আদিত্য চৌধুরী বলছে কেন? এটা কি করে সম্ভব? আমরা তো সেই দিন রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছিল সেই গাড়িকে এমনভাবে মেরে দিয়েছিলাম যাতে গাড়িও যাবে রাজও যাবে। তবে কি হলো বস, কিছু বলছো না কেন? এটা কি রাজ নাকি অন্য কেউ? তুমি আমাকে ছেলেটার একটা ছবি দাও তো। ওয়েট করো, এখনই পাঠাচ্ছি। এরপর রিফাত বসকে আদিত্যের ছবি পাঠায়। ছবি দেখার পর, দেখতে তো পুরোই রাজের মতো, কিন্তু গেট আপ আলাদা। না, আমাকে শিওর হতে হবে সেই দিন আসলে কি হয়েছিল। সবুর, এইদিকে আয় তো। জি বস, বলুন। তুই আজকেই লন্ডন যাবি আর এই ছেলেটার সব ডিটেলস আমাকে দিবি, কোনো ভুল যেন না হয়। ওকে বস, আপনি শুধু ছবি দেন। এই ধর ছবি। সবুরের দিকে ছবি এগিয়ে দিয়ে, আরে বস, এটা তো রাজ না যাকে আমরা মেরে ফেলেছি। এত বেশি কথা বলিস কেন? তোকে যা করতে বলেছি তাই কর। আজকেই লন্ডন যাবি। আর হ্যাঁ, এই ছেলেটা কবে লন্ডন এসেছে, কিভাবে এসেছে, প্রত্যেকটা তথ্য আমার চাই, কোনো ভুল যেন না হয়। আর শিওর হবি এটা রাজ নাকি আসলে অন্য কেউ। ওকে বস, আমি আজকেই রওনা দিচ্ছি। যা, আর আমাকে উদ্ধার কর। এরপর বসের সহযোগী সবুর চলে যায় আর বস মনে মনে বলতে থাকে, রাজ, আমি নিশ্চিত এটা তুই। তবে জানিস কি রাজ, গতবার আমি জিতেছি, এবারও আমিই জিতবো। এই বস কখনো হারতে শিখেনি। তোকে সেই দিন মারতে পারিনি, এবার আর ভুল করব না। এবার তুই মরবি, তাও আমার হাতে রাজ। তোর কারণে এখনো প্রেমাকে নিজের করতে পারছি না। আগে তোদের পুরো পরিবার শেষ করব, এরপর তোর সম্পত্তি, আর প্রেমাকেও নিজের করে ছাড়বো। এদিকে প্রেমা, রাজের বাবা ও রিফাত হোটেলে পৌঁছানোর পর, বাবা, আমি যা ভাবছি আপনি ওকে তাই ভাবছেন? বল মা। বাবা, এটা আমাদের রাজ। এটা রাজ যদি না হয়, দেখো মা, রাজ হারিয়ে গেছে। কেউ কেউ এটাই বলেছে রাজ মারা গেছে। নইলে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে আমরা রাজের খোঁজ নেইনি। বলো, এটা যে রাজ কিভাবে বুঝবো মা? ভাই, ওর চলাফেরা কথাবার্তা রাজের মতো। আমারও মনে হয় এটাই রাজ। তাহলে বাবা চলুন, এখনই চলুন, গিয়ে রাজকে নিয়ে আসি। মা, ঠিক বলেছিস। আমি এখনই চৌধুরী সাহেবের সাথে দেখা করব। এরপর ওরা গোছকাজ করতে লাগলো। এদিকে মেঘা ও আদিত্য একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাদের পরিচয় যদিও 2 মাসের, আসলে বন্ধুত্ব হারানোর ভয়ে কেউ কাউকে বলতে পারেনি। মিটিং শেষ হবার পর মেঘা আদিত্যকে লন্ডনের একটা পার্ক স্ট্রিট ক্যাফেতে ডাকে, যেটা মেঘার প্রিয় ক্যাফে। মাঝে মাঝে রাজও সেখানে যায়। রাজ দ্রুত রেডি হয়ে মেঘার কাছে যায়। মেঘার কাছে যেতেই, রাজ, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ মেঘা, বলো। আমি না। কি আমি না করছো? যা বলার স্পষ্ট করে বলো। আমি না তোমাকে এরপর ভালো কি? ভালোবাসি। কাকে? তোমাকে। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। মেঘার মুখে ভালোবাসি কথা শুনে আদিত্য মনে মনে খুশি হলেও মেঘার সামনে কড়া মুখ করে বলে, ছি মেঘা, তোমাকে আমি বন্ধুর মতো ভাবতাম, আর আজ তুমি এই প্রতিদান দিলে।
আদিত্য বিশ্বাস করো। তোমার মতো মেয়েকে করব বিশ্বাস? হাউ ফানি। লিসেন মিস মেঘা তালুকদার, তোমাকে আমি আমার ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু আজ যা করলে এটা সারা জীবন মনে রাখবো। আদিত্য, আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? যা শোনার শুনে নিয়েছি, তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। হাত ঝটকা মেরে সরিয়ে আদিত্য এরপর ওখান থেকে চলে যায় আর মেঘা সেখানেই কাঁদতে থাকে। এদিকে প্রেমারা আদিত্যের বাড়ি অর্থাৎ চৌধুরী বিলেই চলে যায়। গিয়ে রাজের বাবা আহসান চৌধুরীকে সালাম ও অভিবাদন জানায়। আহসান তাদেরকে বসতে বলেন। আরে খান সাহেব বসুন। কি ব্যাপার খান সাহেব, কোনো সমস্যা হয়েছে নাকি? না সমস্যা না, আসলে আপনার বড় ছেলের প্রেজেন্টেশন দেখে আমি খুব মুগ্ধ। এত সুন্দর উপস্থাপনা আমি খুব কম দেখেছি। ঠিক বলেছেন খান সাহেব, ছেলেটা আমার খুবই মেধাবী আর তেজি ব্যক্তি সম্পূর্ণ। ও অন্যায় সহ্য করে না আর সকল কাজকে সমান গুরুত্বই দিয়ে করে। আমার ছেলেটা একটা খাঁটি হীরার টুকরা। তা আপনার ছেলেকে যে দেখছি না? ও ভুলেই তো গিয়েছিলাম, আসলে কাজ শেষ হলে একটু বাইরে যা। আমার এক বন্ধু কামালের মেয়ের সাথে আছে হয়তো। ও আচ্ছা। এদিকে আদিত্য চলে আসার পর মেঘা কাঁদতে কাঁদতে বাসে চলে যায়। বাসে যাওয়ার পর সোজা নিজের রুমের দরজা বন্ধ করে নেয়। আদিত্য মনে মনে কিছুটা খুশি, কেননা তার পাগলির অভিমান ভেঙে দিতে পারবে এটা ভেবে। এটা ভাবতে ভাবতেই আদিত্য বাসার দিকে রওনা দিয়ে দেয়। এদিকে প্রেমা আদিত্যদের বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। একটা সময় গিয়ে সে আদিত্য রুমে প্রবেশ করে। সে দেখে দেয়ালে শুধু আদিত্যের ছবি। আচ্ছা, এটা কি সত্যি আদিত্য নাকি আমার হারিয়ে যাওয়া রাজ? এদিকে আদিত্যের বাড়ির ফোনে একটা কল আসে। আহসান বলে ওঠে, এক্সকিউজ মি, একটা কল এসেছে, আমি আপনাদের সাথে পরে কথা বলি। আর সাইমা মেহমানদের নাস্তার ব্যবস্থা করো। হ্যালো, হ্যাঁ কামাল বলো, কি হয়েছে? বন্ধু, আমি কি দেখলাম রে এটা বন্ধু, আমার এখন কি হবে রে? হ্যালো কামাল, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমার মেয়েটা। কি হয়েছে মেঘা মামনি? বন্ধু, ও বিষ খেয়েছে। কি বলছিস কি? হ্যাঁ বন্ধু। আচ্ছা দাঁড়া, আমি এখনই আসছি। আহসান দ্রুত বেগে উপরে উঠে যায়। এরপর তার এপ্রন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নেমে আসে। আহসানকে এভাবে নেমে আসতে দেখে সবাই অবাক। রাজের বাবা রিফাত ওরা উঠে দাঁড়ায়। মিস্টার চৌধুরী, আপনি এভাবে কেন? কি হয়েছে? দেখুন খান সাহেব, এখন কথা বলার সময় নাই, আমাকে এখনই বের হতে হবে। আমার বন্ধুর মেয়ে বিষ খেয়েছে। কি বলছেন কি চৌধুরী সাহেব? আমিও যাব, চলুন। আর আপনার শুধু শুধু কষ্ট কেন করবেন? এত কথা কেন চৌধুরী সাহেব, চলুন তো। প্রেমা মা আমার, দ্রুত নিচে নেমে আয়। আসছি বাবা। এই বলে নিচে নেমে আসতে থাকে। আচ্ছা চলুন। সাইমা তুমি বাইরে থাকো রূপাকে নিয়ে, আমি আদিত্যকে কল করে জানিয়ে দাও যেন দ্রুত হাসপাতালে আসে। আচ্ছা সাবধানে যেও, আমি আদিত্যকে কল করে দিচ্ছি। এই বলে সবাই দ্রুত বেরিয়ে যায়। দেখে আদিত্য মনে মনে খুশি, ভাবছে সামনে মেঘার জন্মদিনে মেঘাকে প্রপোজ করে সারপ্রাইজ দিবে। কিন্তু আদিত্য কি জানে তার চেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছে? আদিত্য মনে মনে বলে, বেচারা পাগলিটা, ইস কি কষ্টটাই না পেয়েছে। আজকে ওর চোখে পানি দেখে আমার নিজেরই খারাপ লেগেছে, কিন্তু কি করব, এখন যদি ওকে গ্রহণ করি তাহলে ওকে আমার ভালোবাসা বোঝাতে পারবো না। মনে মনে হেসে হেসে এদিকে আদিত্য এইসব ভাবছিল। ঠিক তখনই তার মোবাইলে একটা ফোন আসে। দেখে তার মা সাইমা চৌধুরী ফোন করছে। হ্যাঁ মা বলো। তুই কোথায় আছিস এখন? মা, আমি তো পার্ক স্ট্রিট জ্যামে পড়েছি, বাসায় আসছি। যেখানে আছিস দ্রুত আগে স্টামফোর্ড হাসপাতালে যা। মা কি হয়েছে? তুমি আমাকে ওখানে যেতে বলছো কেন? মেঘা বিষ খেয়েছে। এসব কি বলছো মা? হ্যাঁ রে বাবা, আমি ঠিক বলছি। তোর বাবার কাছে ফোন করেছিল মেঘার বাবা, বলল বিষ খেয়েছে। আমি এখনই যাচ্ছি। এই বলে আদিত্য ফোন কেটে দিয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে হাসপাতালের দিকে যেতে লাগে। কেননা তার মনে এখন উথাল পাথাল ঢেউ বয়ে চলেছে। সে ভাবছে কি করে পারলো মেঘা এটা। কেন এরকমটা করতে গেলে মেঘা? আমি তোমাকে একটু দূরে সরিয়েছিলাম শুধু তোমাকে কাছে পাওয়ার আশায়, আর তুমি আমার উপর অভিমান করে কেন এটা করলে মেঘা? আজ যদি তোমার কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? নীরবে চোখে জল ফেলছে। এরপর দেখতে দেখতে আদিত্য হাসপাতালে চলে আসে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, বসের নিযুক্ত গুপ্তচর সবুর লন্ডনে এসে পৌঁছায়। এসে আদিত্যকে দেখতে পাই, তাই সে আগে আদিত্যকে ফলো করা শুরু করে। সে দেখতে পায় আদিত্য একটা হাসপাতালে চলে যায়, তাই সে আগে গাড়ি থেকে নেমে বসকে ফোন করে। হ্যালো বস। হ্যাঁ সবুর বল। বস, আপনার কথা অনুযায়ী রাজের মতো দেখতে ছেলেটাকে অনুসরণ করেছি। সে একটা হাসপাতালের ভিতরে ঢুকেছে। আচ্ছা, ওকে অনুসরণ করতে থাক। আর হ্যাঁ, রিফাতকেও চোখে চোখে রাখবি। জি বস।
এই বলে বস ফোন কেটে দেয় এবং সাথে সাথে রিফাতকে কল করে। হ্যাঁ বস, বলো। রিফাত, কি হয়েছে ওখানে বলো তো? এরপর রিফাত মেঘার বিষ খাওয়া থেকে শুরু করে সব বলল। ও তাহলে এই ঘটনা। আচ্ছা রিফাত, তুমি আমাকে সব আপডেট জানিও। তুমি কোনো চিন্তা করিও না বস। রিফাত যখন ফোনে কথা বলছিল ঠিক তখনই ওর সামনে এসে আদিত্য দাঁড়ায় আর বলতে থাকে, এই যে ভাইয়া শুনছেন? রিফাত আদিত্যকে দেখে চমকে ওঠা মনে মনে বলতে লাগে, আমার সব কথা কি শুনে ফেললে নাকি? ভাইয়া মেঘাকে কোথায় রাখা হয়েছে বলতে পারেন? রিফাত এরপর ইশারায় মেঘার কেবিনের দিকে দেখিয়ে দিল। এদিকে সবুরা আদিত্যকে ফলো করতে করতে আদিত্যর পিছন পিছন এসে পৌঁছায়, তবে সে আড়ালে চলে যায়। বস, আমি তোমাকে পরে কল করছি। ওকে। এই বলে রিফাত ফোন কেটে দেয়। এদিকে আদিত্য দ্রুত এগিয়ে যেতে লাগে কেবিনের দিকে। আদিত্য প্রেমাকে দেখে বিরক্ত হয়, কেননা অফিসে প্রেমার আদিত্যকে ওভাবে জড়িয়ে ধরা আদিত্য পছন্দ করেনি। তাই রাগের মাথায় বলতে লাগে, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? হ্যাঁ, আপনি এখানে কেন? আমার ভালোবাসার মানুষটা আজ মরতে বসেছে আর আপনি এখানে এসেছেন আপনার ওই নষ্টা মুখ নিয়ে আমাকে দেখাতে। রাজ, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম। আপনি একটা নষ্টা মেয়ে। আপনি অফিসের সকলের সামনে আমার মান সম্মান নষ্ট করে দিয়েছেন। আপনার কারণে এখন আমাকে অফিসে কথা শুনতে হয় জানেন। আমার আড়ালে সবাই আমার চরিত্র নিয়ে কথা বলে। বাবা, তুমি এসব কি বলছো? এই মেয়েটা এখান থেকে নিয়ে যান আঙ্কেল। আমি ওনাকে আমার সামনে আর দেখতে চাই না। ওনার কারণেই হয়তো আজ আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে বসেছি। উনি আজ প্রথম দিন এলেন আর আজকে এত বড় ঘটনা ঘটলো। বাবা, তুমি রেগে যেও না, আমি ওকে বুঝিয়ে বলছি। আসলে বাপ, আমি আর কিছু শুনতে চাই না। আপনার ওই মেয়েকে বলবেন যেন সে আমার ধারে কাছে না ঘেঁষে। আচ্ছা বাবা, আমি ওকে বলে দিব, তুমি শান্ত হও। এরপর ডাক্তারের ক্যাবিন থেকে অপারেশন শেষ করে আহসান সহ অন্য ডাক্তাররা বেরিয়ে আসে। আহসান বেরিয়ে আসতেই রাজ দ্রুত তার কাছে চলে গেল। বাবা, মেঘার এখন কি অবস্থা? আহসান চৌধুরী চুপ করে আছে। কি হলো বাবা, তুমি চুপ কেন? দেখো আদিত্য, ওর কখন জ্ঞান ফিরবে বলা মুশকিল। আপাতত আমরা 24 ঘন্টা দেখবো, এরপর অন্য ব্যবস্থা নিব। আহসান চৌধুরী চুপ করে আছে। আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে ভিতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখলো মেঘা ঘুমিয়ে আছে। আদিত্য ওর পাশে গিয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ পর সবাই রুমে ঢুকে। প্রেমা আদিত্যকে দেখে মেঘার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার স্বামী আমার সামনে অন্য একজন নারীকে ভালোবাসছে আর আমি কিছুই করতে পারছি না। এটাকেই হয়তো ভাগ্য বলে। কিছুক্ষণ পর মেঘা চোখ খুলে। মেঘা চোখ খোলার সাথে সাথে দেখে আদিত্য ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদিত্য ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মেঘা বলতে লাগলো, কেন এসেছেন আপনি? এসব কি বলছো মেঘা? হ্যাঁ, যা সত্যি তাই তো বলছি। আপনাকে ভালোবাসার কথা জানিয়েছি। আমি আসলে বুঝতে পারিনি আপনি আমাকে ঘৃণা করেন। এখন আমি যদি মরেও যাই তাতে আপনার কি? কি হলো বুঝলেন না তো? আসুন বুঝিয়ে বলছি। আদিত্য মেঘার মুখে মারা যাওয়ার কথা শুনে তার মুখে কষিয়েও থাপ্পড় মারে দুটা। মেঘার ছলছল চোখে তাকিয়ে থাকে আদিত্যর দিকে। আদিত্যের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আর একবার মরার কথা বললে প্রথমে আমি তোকে খুন করব, এরপর আমি নিজেও মরব। বল, আর বলবি মরার কথা? মেঘা হাসি মুখে তাকিয়ে থাকে আদিত্যের দিকে। আদিত্য, এসব কি হচ্ছে? ছাড়ো ওকে। রুমে প্রবেশ করতে করতে, মামুনি, তুমি এমন একটা কাজ কেন করলে বলো তো? মেঘা কিছু না বলে চুপ করে আছে। কি হলো মামুনি, বলো। বাবা, তোমরা একটু বাইরে যাও তো, সবাই বাইরে যাও। আদিত্যের কথাই সবাই বাহিরে চলে যায়। প্রেমা বাহিরে গেলেও কেবিনের লুকিং গ্লাস দিয়ে সব দেখতে লাগে। সবাই চলে যাওয়ার পর আদিত্য শক্ত করে মেঘাকে জড়িয়ে ধরে। মেঘা যেন আবুল হয়ে গেছে, কিছুই বুঝছে না। কেন এমনটা করলে তুমি? চুপ। তুমি জানো, যখন আমি শুনলাম তুমি বিষ খেয়েছো, আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। মনে হয়েছিল কেউ আমার বুক থেকে কলিজা টেনে বের করে নিচ্ছে। আমি মরলে আমার কি হবে? তুমি তো আমাকে ভালোবাসো না। কে বললো আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসলে আমাকে ওভাবে ফিরিয়ে দিতে না আর কষ্ট দিতে না। পাগলি রে, তোকে আমি শুধু একটু বাজিয়ে দেখছিলাম রে। আসলে আমিও তোকে অনেক ভালোবাসি যে পাগলি। তুই যে আমার বেঁচে থাকার অক্সিজেন। তুই চলে গেলে আমি কিভাবে বেঁচে থাকবো বল? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। ও আচ্ছা, তাইলে আর কি করার? ইতালি না হলে বেলজিয়াম চলে যাই।
ওখানে সুন্দরী মেয়ের অভাব হবে না, ওখান থেকে না হয় কাউকে নিজের জীবনসঙ্গী বানিয়ে নিব। এই বলে আদিত্য যেই না পা বাড়ালো, মেঘা পিছন থেকে আদিত্যকে টান দিল, আর অমনি আদিত্য পড়ে গেল তার উপর। মেঘা আর কিছু না বলে আদিত্য ঠোঁট আর ওর ঠোঁট জোড়া এক করে দিল। আদিত্য প্রথমে না বুঝতে পারলেও কিছুক্ষণ পর রেসপন্স দিতে শুরু করলো। এদিকে কিস করা শেষ হওয়া মাত্র আদিত্য মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে একলা করে যাবে না, কথা দাও। আমি আমার বাবুটাকে একলা রেখে যাব না। এদিকে আদিত্য ও মেঘা রোমান্স দেখে প্রেমার বুকে ঝড় বইতে শুরু করে। প্রেমা যেন নিজেকে কন্ট্রোলই করতে পারছে না এই দৃশ্য দেখে। স্বাভাবিক, আপনার স্বামী স্ত্রী যখন আপনারই সামনে অন্য কারোর সাথে রোমান্স করতে ব্যস্ত থাকবে, তাকে আপনার ভালো লাগবে, হোক সেটা সজ্ঞানে বা অজ্ঞানে। আপনাদের কাছে একটা প্রশ্ন, বলুন আপনাদের কেমন লাগবে যখন দেখবেন প্রিয় মানুষটা আরেকজনের সাথে নিজের সেরা মুহূর্ত পার করছে, অথচ সেখানে আপনার থাকার কথা ছিল। প্রিয় পাঠক পাঠিকাগণ, আমি জানি এটার উত্তর আপনারা কেউ দিতে পারবেন না। আমরা গল্পে ফিরে আসি, চলুন। প্রেমা আর এক মুহূর্ত স্থির থাকতে পারে না, দ্রুত আশেপাশে ওয়াশরুম খুঁজতে থাকে। ওয়াশরুমে গিয়ে প্রচুর কান্না করে। এই দৃশ্য কেন দেখালে হে মালিক? এর আগে আমার মৃত্যু কেন হলো না? আমার স্বামী আজ আমার অধিকার নয়, কেন আমার সাথে এমন হচ্ছে হে মালিক? আজকে ও আমাকে চিনতে পারছে না, আমি যে ওর অবহেলা নিতে পারছি না। আমাকে একটা রাস্তা দেখাও হে মালিক। এদিকে সবাই প্রেমাকে খুঁজতে থাকে, সে কোথায় গেল তা দেখার জন্য। কিছুক্ষণ কান্নাকাটির পর প্রেমা বেরিয়ে আসে। প্রেমা কান্নাকাটি করার ফলে তার চোখ মুখ লাল হয়ে আছে। প্রেমাকে দেখে এগিয়ে আসতে লাগেন রাজের বাবা। প্রেমামা, তোর চেহারার এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে কান্না করছিলি। না বাবা, আমি ঠিক আছি, চলুন যাওয়া যাক। এরপর ওরা চলে যায় কেবিনের দিকে। অন্যদিকে সবুর সমস্ত বিষয় নজরে রাখছিল। সে দ্রুত বসকে কল করে। হ্যাঁ সবুর, বল। বস, আমি যা যা দেখলাম আপনি বিশ্বাসই করতে পারবেন না, কিন্তু আমি এখনও একটা বিষয় শিওর না, তবে সেটা আপনাকে পরে বলি, আগে আপডেট শুনে নেন। বল। এরপর সবুর সমস্ত ঘটনা খুলে বলে। বস, আমার মনে হচ্ছে এটা রাজ, কেননা সব কিছু রাজের সাথে মিলছে, কিন্তু বেটা আবার বলে ওর নাম নাকি আদ্রিতা চৌধুরী, তাই শিওর না, কনফিউজ। আমি এখন শিওর এটা রাজই। আচ্ছা শোন, ওর উপর নজর রাখ, এমনও হতে পারে তোকে ওকে মেরে ফেলাও লাগতে পারে, তাই প্রস্তুত থাকিস। ওকে বস, আপনি নিশ্চিন্তে থাকুন। এই বলে বস ফোন কেটে দেয়। এরপর তার প্রথম সহযোগীকে ফোন দেয়। হ্যালো, কোথায় তুই? এই তো বাসায় বস। হারামজাদা, বাসা থেকে বের হ। আর শোন, আসমা মেয়েটাকে চোখে চোখে রাখবি, ওর মতিগতি ভালো ঠেকছে না। ওকে বস, আপনি যেমনটা বলবেন। এরপর বস ফোন কেটে দিয়ে ভাবতে লাগে। রাজ, কেন আবার ফিরে এলি রে? এতদিনের জমানো পরিকল্পনায় আমি আর পানি ঢালতে দেব না। আমি জানি আজ না হয় কাল তুই ফিরে আসবি, তাই আগেই তোকে পগার পার করে দিব। কিন্তু রাজ, তুই হয়তো জানিস না, তোর জীবনের সামনে আরো বড় চমক অপেক্ষা করছে, শুধু দেখে যা। এদিকে রাজের বেস্ট ফ্রেন্ড ইমন ভাইয়া আজ 4 বছর পর দেশে ফিরে আসেন। আসলে 4 বছর আগে রাজ নিরুদ্দেশ হবার পূর্বেই ইমন নিরুদ্দেশ হয়ে যায়। মূলত ইমনের বাবা হার্ট অ্যাটাক করেন, তাই ইমন জরুরি ভিত্তিতে আমেরিকা চলে যায় তার বাবার কাছে। এরপর সেখান থেকে বাকি পড়াশোনা শেষ করে আমেরিকাতেই সেটেলড হয়ে যান। ইমন দেশে ফিরেই শুরুতেই তিথি আপুকে কল করে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? এই কুত্তা, আমি ইমন। কিরে, কি অবস্থা তোর? কি রে হারামি, এতদিন পর মনে পড়লো, হঠাৎ করে কই গায়েব হয়ে গিয়েছিলি? সব বলবো, আগে এটা বল, রাজের ফোন বন্ধ পাই কেন? এমনকি ফেসবুক, ইমো সব জায়গা থেকে রাজ অফলাইনে, মানেটা কি? আসলে তুই যখন ছিলি না, অনেক কাহিনী হয়েছে। ডিটেলস বল তো। তুই এক কাজ কর, আজ বিকেলে আমার সাথে দেখা কর, এরপর তোকে সব বলতেছি। ওকে, তাই হবে। এই বলে ইমন ভাইয়া ফোন কেটে দেয়। এরপর ভাবতে লাগে, রাজের কি এমন হয়েছে যে তিথি এড়িয়ে গেল? যাই হোক, আজকে এলে সব খবর নেওয়া যাবে। অন্যদিকে আমার কলেজের মনে হচ্ছে কেউ চাকু বসাচ্ছে। সেই দৃশ্য আমি আর যেন সহ্য করতে পারছি না। নিজের স্বামী থাকার পরেও আজ আমি অসহায়। চৌধুরী সাহেব, আজ আমরা আসি। আপনারা এমনিতেই চাপে আছেন, আমরা থাকলে আপনারা বিরক্ত হবেন, তাই আমরা চলে যাই। আরে খান সাহেব, কি বলছেন এগুলো? আমরা বিরক্ত কেন হব? সবার বিপদে সবার পাশে থাকা উচিত। আপনারাও আপনাদের বেশ চেষ্টা করে গেছেন, আপনারা থাকুন, আমাদের কোনো ঝামেলা হবে না। না চৌধুরী সাহেব, আপনাদের পারিবারিক ঝামেলায় আমরা থাকতে চাচ্ছি না, সরি। এই প্রেমা, রিফাত, তোরা চল।
এই বলে রিফাত, প্রেমা ও রাজের বাবা চলে যান। অন্যদিকে আদিত্য মেঘার কোলে মাথা রেখে শুয়ে আছে। আচ্ছা বাবু, আমরা বিয়ে করছি কবে? খুব দ্রুত বাবু। এহেম এহেম করে কেউ কাশি দেয়। আদিত্য ও মেঘা দুজনেই উঠে বসে। তারা তাকিয়ে দেখে তো অবাক, কারণ কামাল তালুকদার ও আহাসান দাঁড়িয়ে। বন্ধু, আমার বহুদিনের ইচ্ছা তোর সাথে সম্পর্কটা আত্মীয়তায় রূপ দেওয়ায়। তোর কি ইচ্ছা? আমার দোস্ত। তাহলে দোস্ত আমাকে একটা আইডিয়া দে, কি করা যায়? কি আর করা যাবে, এই দুটোকে একসাথে ঝুলিয়ে দাও, দেখবা খেলায় জমে ক্ষীর। এদিকে ওনাদের কথাবার্তা শুনে আদিত্য ও মেঘা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। দোস্ত, আগামী পরশুদিন তাহলে শুভ কাজটা সেরে ফেলে, কি বলিস? দোস্ত, পরশুদিন কাবিনটা সেরে রাখি, এরপর 2 সপ্তাহ পর বাংলাদেশ নিয়ে অনুষ্ঠান করা যাবে না হয়? ঠিক বলেছিস, এটাই ভালো প্রস্তাব। আচ্ছা, আমাদের মনে হয় এখানে থাকাটা উচিত হবে না, তাদেরকেও একটু প্রাইভেসি দেই নাকি? ঠিক কথা, তাই তো। এরপর আহাসান ও কামাল হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। আর মেঘা তো রেগে ফায়ার, কারণ আদিত্যকে নিয়ে মজা করছিল। মেঘার এমন চাহনি দেখে আদিত্য ভীষণ ভয় পেয়ে যায়। আদিত্য ভাবছে এখন হয়তো ও শেষ, কিন্তু না, আদিত্যকে অবাক করে দিয়ে মেঘা ওকে পাগলের মতো কিস করতে থাকে, যেন দেখে মনে হচ্ছে কতদিন ধরে ক্ষুধার্ত। আদিত্য বেচারা আর কি বলবে, ভেবেই পাচ্ছে না। ওদিকে প্রেমা বাসায় ফিরে এলেও তার চোখের পানি আজ আর বাত মানছে না। কি করে বাত মানবে? চোখের সামনে প্রিয় মানুষটিকে দেখেও, তাও যদি আবার অন্য অবস্থায় কয়জনই বা স্বাভাবিক থাকবে বলুন? প্রেমার অবস্থা দেখে রিফাতের মনে অনুশোচনা হতে লাগে অল্প অল্প করে। তাই তো প্রেমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, প্রেমা দেখো, যা হবার তা তো হয়ে গেছে। আমরা যাকে রাজ ভেবেছিলাম সে হচ্ছে আদিত্য চৌধুরী, এই দেশের টপ লেভেলের একজন ব্যক্তি। আমাদের উচিত নয় তাকে রাজ ভেবে আর কষ্ট পাওয়া। আর রাজ যদি সত্যি বেঁচে থাকে বা তোমার ভালোবাসা যদি সত্যি বেঁচে থাকে, তাহলে আমার মনে হয় দেখবে একদিন তোমার কাছে তা ফিরে আসবে। প্রেমা কোনো কথা বলছে না, কেবল চোখের পানি ফেলছে। দেখ রেমা, তুই আর কষ্ট পাস নে, আমরা খুব দ্রুত দেশে ফিরে যাব। তোমরা চলে যাও, আমি কিছুদিন এই দেশটা ঘুরে দেখতে চাই। সেটা কি করে হয় রে মা? আমরা সবাই একসাথে এসেছি, একসাথেই ফিরবো। বললাম না আমি পরে ফিরে যাব, তোমরা যাও। রাজের বাবা ও রিফাত প্রেমাকে অনেক বুঝায়, কিন্তু প্রেমা যেতে রাজি হয় না। এদিকে দেখতে দেখতে 3 দিন কেটে যায়। এই 3 দিন প্রেমা আদিত্য মেঘাকে ফলো করতো আড়াল থেকে, কিন্তু সে জানতো না তাদেরকেও আড়াল থেকে কেউ ফলো করছে। অন্যদিকে ইমন আবারও দিদিকে কফি শপে ডাকলো। এবার সাথে প্রেমার বান্ধবী নন্দিনীকেও ডাকলো। বলুন ভাইয়া, কেন রেগেছেন? তোমরা আমাকে বলো তো, আমি চলে যাওয়ার পর এখানে কি হয়েছে? আসলে রাজ ভাইয়ার বিয়েতে আপনি ছিলেন না, আপনি হঠাৎ করে গায়েব হয়ে যান, তাই সকলে আপনাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তা করে তো আর লাভ নেই, কারণ যা হবার তা তো হয়েই গেছে। আপনিও চলে গিয়েছিলেন। তারপর এরপর আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। এরপরের বাকি কাহিনী তো জানেনই। আচ্ছা, ধন্যবাদ সকলকে। এদিকে ইমন ভাবতে লাগে তাহলে রাজের কি হলো। অন্যদিকে রাজের বাবা ও রিফাত দেশে ফিরে আসে। রাজের বাবা রাজের মাকে লন্ডনে যা যা ঘটেছে সব খুলে বলে। সব শুনে রাজের মা বলেন, আমার মন বলছে ওটা আমাদের ছেলে রাজি। তুমি একবার খোঁজ নাও, হয়তো ছেলেটা আমাদের উপর অভিমান করে আছে। এদিকে রাজের বাবাও ভেবে পায় না আসলে সে কি করবে। অন্যদিকে সবুর কল করে বসকে। সবুর, সবই তো বললি, এখন আমার একটা আদেশ, কিল হিম। বস, ওকে মারবো কি করে? সেটা আমি কি জানি কিভাবে মারবি। মারতে না পারলে তোকে বাঁচিয়ে রাখবো না। আপনার আদেশ সিদ্ধার্য বস। বস না কেন, আমার বাধা যে হয় তাকে আর বাঁচিয়ে রাখি না। গুড বাই ফ্রম দিস এর্থ। এদিকে আদিত্য ও মেঘা কাবিন করে নেয়, আর তা দূর থেকে দেখে ফেলে প্রেমা, আর চোখের জল ফেলতে লাগে। হে আল্লাহ, এই দৃশ্য যে আর সহ্য করা যায় না। অন্যদিকে সবুর সঠিক সময়ের অপেক্ষায় ছিল। আদিত্য একটু বাইরে আসে ফোনে কথা বলতে। এই সুযোগে সবুর একটা লাঠি দিয়ে অনেক জোরে বাড়ি দেয় আদিত্যের মাথায়। আদিত্য আহ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। সবুর দৌড়ে পালাতে যায়, তখনই কেউ ওকে ল্যাং দিয়ে ফেলে দেয়। সবুর উঠে যেই না তাকে আঘাত করতে যাবে, তাকে দেখে সবুরের মুখ দিয়ে আর কথা বের হয় না, বরং তার চেহারায় ফুটে ওঠে আতঙ্ক, কারণ তার সামনে আর কেউ দাঁড়িয়ে ছিল না। সবুর দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে ছিল রিফাত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রিফাত ছিল। রিফাত সবুরকে টেনে তুলে মাটি থেকে, এরপর ঠাস ঠাস করে 5টা থাপ্পড় মারে। কুত্তার বাচ্চা, বল তোকে কে পাঠিয়েছে? রিফাত, তুই ভুল করছিস, আমাকে ছেড়ে দে, এখনো সময় আছে। এই কথা বলাতে রিফাত আরো কয়েকটা থাপ্পড় ও ঘুষি মারে সবুরকে। কুত্তার বাচ্চা, বল তোকে কে পাঠিয়েছে? তুই বসের সাথে হাত মিলিয়েছিলি, এখন আবার তুই বসের কাছের মানুষকে মারছিস।
ওই হারামজাদা, বসকে আমি ছাড়বো না। ওর কারণেই আজ আমি নিজের ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী। তোর এই ভালোবাসা কোথায় ছিল যখন তোর ভাইকে? বাকিটুকু বলার আগেই রিফাত পড়ে থাকা লাঠি দিয়ে অনেক জোরে একটা বাড়ি দেয় শুভুরকে। শুভুর অজ্ঞান হয়ে পড়ে যায়। বস, তুমি ভাবতেও পারবে না তোমার খেলা আমি কিভাবে ঘুরিয়ে দেই, শুধু দেখে যাও। এরপর রিফাত শুভুরকে আটকে ফেলে এবং একটা নিরাপদ জায়গায় রেখে আসে। অন্যদিকে আদিত্য এর মাথায় আঘাত লাগার ফলে সবাই তাড়াহুড়ো করা শুরু করে। রিফাত ফিরে যায়নি বাংলাদেশে। রাজের বাবা ও প্রেমা ফিরে গেলেও রিফাত ফিরে যায়নি। কেন ফিরে যায়নি সেটা না হয় রহস্যই থাক। এখন আদিত্যকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালের বাইরে অপেক্ষা করছেন কামাল তালুকদার, আহসান চৌধুরী, মেঘা ও সাইমা চৌধুরী সহ তাদের মেয়ে রূপা। কিছুক্ষণ পর ডাক্তার ফিলিপস বেরিয়ে আসেন। ডাক্তার ফিলিপস বেরিয়ে আসতেই তাকে ঘিরে ধরে বাকিরা। ডাক্তার ফিলিপস কেবলমাত্র আহসান চৌধুরীকে ভিতরে নিয়ে যান এবং কিছুক্ষণ পর ফিরে আসেন। তারা ফিরে আসতেই কামাল জিজ্ঞেস করে, দোস্ত, আদিত্যের কি অবস্থা এখন? আহসান কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো আঙ্কেল, বলুন কি হয়েছে আদিত্যর? আসলে কি হবে যে বলি। তুমি চুপ না থেকে কিছু তো বলো। ছেলেটার মস্তিষ্কে খুব বাজেভাবে আঘাত লেগেছে। তবে আবার কি? ছেলেটার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আর ছেলেটা আমাদের কাউকে চিনছে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে যায়। সবাই দ্রুত ভিতরে চলে যায়। সবার আগে চলে যায় মেঘা। সে পাল্টা আরো রেগে যায়। আদিত্য, তুমি ঠিক আছো? এই মেয়ে, কে আপনি? আমি তোমার স্ত্রী মেঘা। আমাদের আজই বিয়ে হলো আদিত্য। আদিত্য কাকে বলছেন? আমি রাজ খান। আপনি আমার স্ত্রী হতে যাবেন কেন? আমার স্ত্রী প্রেমা। আপনি আমার স্ত্রী কেন হতে যাবেন? আশ্চর্য তো। আদিত্য, তুমি মজা করছো তাই না? আজব, আমি কেন মজা করতে যাব? আর আপনি আমাকে আদিত্য বলছেন কেন বারবার? আমি রাজ। আচ্ছা, রাজি হও বা আদিত্য, আমি তোমার স্ত্রী। তোমার কি কিছু মনে নেই? দেখুন, ভালোভাবে বলছি, চলে যান, না হলে ভালো হবে না। মেঘা আর না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। আসলেই তো ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেলে কয়জনই বা ভালো থাকে। আদিত্য সত্যিই কাউকে আর চিনতে পারছিল না। কাউকে না, কেননা সে যে আগের রাজ হয়ে ফিরে যাচ্ছে নিজ দেশে। এদিকে একজন টেলিফোন করে বসকে, হ্যালো বস, আমি রিফাত বলছি। আদিত্য রূপী রাজের সমস্ত স্মৃতি ফিরে এসেছে। এখন তোমার নেক্সট প্ল্যান কি? ওয়েল ডান রিফাত, সত্যি আমি যোগ্য ব্যক্তিকেই পাঠিয়েছি। আর সবুরের কি করেছো? মেরে ফেলেছি। তুমি যেভাবে চেয়েছো ঠিক সেভাবেই। অসাধারণ রিফাত, অসাধারণ। তোমাকে দিয়ে সত্যি অনেক কিছুই হবে। আমার সাথে থাকতে থাকতে তুমি ব্রেন গেমে পারদর্শী হয়ে যাচ্ছ। ফালতু কথা রাখো। এখন কিভাবে রাজকে সরাবো সেই রাস্তাটা বলো। আমি যা বলছি মন দিয়ে শোনো। এদিকে রিফাতের উপরেও কেউ একজন যে নজর রাখছে তা হয়তো বেচারা জানেই না। রিফাত যা যা বলছিল কেউ একজন তা রেকর্ড করে নিচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল। কে সেই ব্যক্তি যে আন্দাজ করতে পেরেছে রিফাত উল্টোপাল্টা কিছু করেছে? এটার উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বুঝতে পেরেছো তো? বুঝলাম। এদিকে রাজ বসে আছে নিজের কেবিনে আর ভাবছে, আমি সেদিন বেঁচে গেলাম কি করে? অনেক কিছুর উত্তর আমার অজানা। সব কিছুই আমার জানতে হবে। রাজ এসব ভাবছিল তখনই আহসান চৌধুরী রাজের রুমে প্রবেশ করেন। কেমন লাগছে তোমার এখন? জি ভালো, আগের থেকে। তুমি সত্যি আমাদের চিনতে পারছো না? রাজ আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আহসানকে তার দিকে ইশারা করলে আহসান তার কানটা রাজের মুখের সামনে নিয়ে আসে। আমি আসলে সব জানি বাবা, আমার স্মৃতি যায়নি। আমি আসলে আমার জীবনে যারা অন্ধকার জ্বালিয়েছে তাদের নিজ হাতে ধরতে চাই, এই জন্য নাটক করছি। আর তুমি একটু মেঘাকে ডেকে দাও। ওরে ফাজিল পোলা, তলে তলে এই বুদ্ধি? আচ্ছা তুই রেস্ট নে, আমি মেঘাকে পাঠাচ্ছি। বাবা আমি ঠিক আছি, তুমি এখন বাহিরে যাবে আর সবাইকে বলবে রাজের স্মৃতি আবার ফিরে এসেছে। ডাবল গেম ভালোই খেলছিস বাবা। আমার আসল পরিচয় তুমি লুকিয়ে যাও আর এখনই মেঘাকে রুমে পাঠাও। না জানি পাগলিটা কত কান্না করছে। আমি এখনই পাঠাচ্ছি। এই বলে আহসান চৌধুরী বেরিয়ে গেলে রাজ নিজেকে বলতে থাকে, কাছের কেউ ছাড়া আমার জীবনে এত কষ্ট আসা পসিবল না। তুই যেই হোস না কেন, আমি তোকে খুঁজে বের করে হত্যা করব, এটাই আমার চ্যালেঞ্জ। শুধু হত্যাই না, এই রাজ খান কত ভয়াবহ সেটাও দেখবি। আমার ভিতরে এখন দুটো সত্তা, রাজ ও আদিত্য। এই দুইজনের খেলায় আজ থেকে শুরু।
রাজ যখন এসব ভাবছিল ঠিক তখনই রুমে মেঘা প্রবেশ করে। মেঘা দেখে আদিত্য বসে কি যেন ভাবছে। মেঘা দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে। রাজ আবারও আদিত্য হয়ে যায়। কি হয়েছে পাগলি, কাঁদছো কেন? তুমি আমাকে চিনতে পারছো আদিত্য? আমার পাগলিটাকে আমি চিনতে পারবো এটা তো হতে পারে না। তাহলে তখন এসব বলছিলে কেন? আমি আসলে দেখতে চেয়েছিলাম আমার পাগলিটা আমাকে কতটা ভালোবাসে, তাই এই নাটকটা করেছিলাম। কিন্তু বুঝিনি আমার এইটুকু নাটকের জন্য আমার পাগলিটা এত কষ্ট পাবে। তুমি না শুধু শুধু আমাকে কষ্ট দাও। আচ্ছা, কি করলে মহারানীর অভিমান ভাঙবে শুনি? আমাকে কিস করলে? এই দেখো, এইসব বাসরাতে হবে, এখন না। কুত্তা, হনুমান, ভেড়া, ছাগল, মহিষ কিস দিবি কিনা বল। আচ্ছা, দিচ্ছি। থাক, তোর দিতে হবে না। তুই যে ভীতু, তোকে দিয়ে ভরসা নেই। আদিত্যকে আর কোনো কথা বলতে না দিয়ে মেঘা আদিত্যর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। মেঘা এমনভাবে কিস করছে যেন মনে হচ্ছে অনেকদিন ধরে ক্ষুধার্ত। এদিকে রাজ বেচারা তো শেষ, কেননা এতক্ষণ আদর নেওয়ার অভিজ্ঞতা সে সিজন 1-এও পেয়েছে তার আরেক ভালোবাসার মানুষের কাছে, তাই এটা তার কাছে নতুন না। ফাজিল মেঘার কাণ্ড দেখুন। কিস করার সময় হিতাহিত জ্ঞান মনে হয় হারিয়ে ফেলছে। কিস করার এক পর্যায়ে সে কামড় দিয়ে বসে রাজের ঠোঁটে। বেচারা আদিত্যরূপী রাজ আহ বলে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই মেঘা ছেড়ে দেয় আদিত্যকে। আদিত্য মেঘার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, এরপর বলতে লাগে, ফাজিল মাইয়া, কিস করার সময় আর হুঁশ থাকে না, দিলি তো ঠোঁট কেটে। সরি বাবু, আসলে কিস করার সময় এতটা গভীরে চলে গিয়েছিলাম, খেয়ালই করিনি। তার উপর তোমার ঠোঁট দুটো দেখে লোভ সামলাতে পারলাম না। হয়েছে, থামো, এখন একটু বের হও। বাবু, আর একটু থাকি না? মেঘা, আমি বলেছি না এখন বের হও। মেঘা এরপর আদিত্যকে একটা কিস করে বেরিয়ে যায়। মেঘা বেরিয়ে যেতে আদিত্য দ্রুত কাউকে ফোন করে। ও পাশ থেকে একজন ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম রাজ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এখন আদিত্য, সো কল মি আদিত্য। রাজ হবার সঠিক সময় এটা নয়। সোহেল, হ্যাঁ ঠিক ধরেছেন, প্রেমার বেস্ট ফ্রেন্ড সোহেল। আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, কেন সোহেল আর রাজ এক সুতোয়? গল্পের সাথেই থাকুন, সব রহস্য বুঝতে পারবেন। ও সরি আদিত্য ভাইয়া, বলুন। আপডেট কি? ভাই, আপনি যেমন বলেছিলেন আমি সেইভাবে লোক লাগিয়ে রেখেছি এবং পাখির উপর নজর রাখছে। আচ্ছা, লন্ডনে পাখির উপর কে নজর রাখছে? সেটা না হয় রহস্যই থাক ভাইয়া। বুঝতে পেরেছি। ঠিক এই জন্য আমি আপনাকে এত পছন্দ করি রাজ। সরি আদিত্য ভাইয়া, বোঝার আগে সব বুঝে যান, আপনি আসলে আমার গুরু। থাক পাম দিস না, অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ। এখন আমি যা বলি মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ শোন। আদিত্য সোহেলকে সব বুঝিয়ে বলার পর, কিন্তু এটা কিছুটা ঝুঁকির কাজ হয়ে যায় না? না মানে আপনি যদি এখন এই অবস্থায়। আমি এত কিছু বুঝতে চাই না, আমি যা বলেছি তাই হবে। আমি দেশে আসছি। ঠিক আছে বড় ভাই, আপনার যা ইচ্ছে। আপনার মুখের উপর তো আর কথা বলতে পারি না। এই যে এতক্ষণে বুঝলে, শোন, আমি এবার যা বলি মনোযোগ দিয়ে শোন। এরপর আদিত্য সোহেলকে সবকিছু বুঝিয়ে দিয়ে ফোন কেটে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এদিকে হঠাৎ করে আদিত্যর ছোট বোন রূপা প্রবেশ করে আদিত্যের কেবিনে। ভাইয়া কেমন লাগছে তোর এখন? এই তো বোন, আমার ভালো লাগছে। তুই কেমন আছিস? ভাইয়া ভালো। এখন কি এখানে থাকবি নাকি বাসায় যেতে পারবি? বাসায় ফেরত যাবি। আচ্ছা ভাইয়া, তুই রেস্ট নে, আমি বাবার সাথে কথা বলে আসি। অন্যদিকে রিফাত ফোন করে রাজের বাবাকে। হ্যালো বাবা, এই আমাদের রাজেই। আজকে ওর সব স্মৃতি মনে পড়েছে। বলিস কি রিফাত? হ্যাঁ বাবা, যা সত্যি তাই বললাম। ওকে দ্রুত ফিরিয়ে নিয়ে আয়। বাবা। এই বলে রিফাত ফোন কেটে দেয়। আপনাদের একটা সন্দেহ দূর করে দেই। সবুর যে কিনা বসের ঘনিষ্ঠ মিত্র, তাকে বস কেন রিফাতকে দিয়ে মারলেও বুঝতে পারছেন না তো? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক। দেখ সবুর, তোর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। চাহিদা দেখলেন কি? আপনি যদি মাফিয়া কিং বস হন, আপনার উপরেও একজন আছে, সেই হচ্ছে ড্রাগন। দেখ, এই শহরে শুধু আমার রাজ্যত্ব চলে, আর কারণ না। ড্রাগন কিন্তু আপনার চেয়েও সাংঘাতিক, তার চাহিদাও ব্যাপক। আমি আপনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে দেই। তাই বলে আমার চাহিদার সামর্থ্যের বাইরে তুই নিজের মতো দাবি রাখতে পারিস না। দেখো বস, তোমাকে যা বোঝানোর বুঝিয়েছি, এখন তুমি বুঝলে বুঝবা, না বুঝলে নাই। আমি এত কিছু শুনতে চাই না।
আমার চাহিদা বেড়েছে, সো আমি যা চাই তা দিতেই হবে, না হলে ড্রাগনকে কল করতেই আমি দুবারও ভাববো না। এর পরিণাম ভালো হবে না সবুর। আরে রাখ তোর পরিণাম, আপনি বাঁচলে বাপের নাম, নিজের আগে বাঁচ, তারপর না হয় পরিকল্পনা করিস। তুই নিজেও জানিস না ড্রাগন তোর চেয়েও ভয়ঙ্কর। তুই ড্রাগনকে হারানোর জন্য আমাকে ব্যবহার করছিস, আর তোর সব গোপন জিনিস আমার কাছে। এখন বল তুই কি করবি? এরপর বস চুপ হয়ে যায়, আর কিছু বলে না। কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ঠিক আছে, তোর সব চাহিদা আমি পূরণ করব। এই ছিল ফ্ল্যাশব্যাকের কাহিনী। মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সূত্রপাত হয় ড্রাগনকে কেন্দ্র করে। বস বুঝে গিয়েছিল সবুর তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই আগের সুযোগ বুঝে তাকে সরিয়ে দিল। এই কাজে বস ব্যবহার করলো রিফাতকে। একদিকে আদিত্যের উপর নজর রাখার জন্য সবুরকে দায়িত্ব দিল, অন্যদিকে সবুরের উপর আবার রিফাতকে চাপালো। মানে দুই দিকে গেম খেললো বস। যারা মাফিয়া জগৎ চালায় তাদের হাঁটুতে হাঁটুতে বুদ্ধি, তারা তাদের স্বার্থের জন্য সব করে। এদিকে আদিত্য বাসায় আসার পর, শোন সাইবা, আমি ভাবছি কি ওকে নিয়ে বাংলাদেশ যাবো আর মিস্টার খানের বাড়িতে উঠবো, যেহেতু মিস্টার খান আমাদের সব ব্যাপারে সাহায্য করেছেন। তো আশ্রব যা ইচ্ছা। এদিকে আদিত্য রুমে গিয়েই সোহেলকে কল করে। হ্যালো সোহেল। জি ভাইয়া বলুন। শোন, আমি 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে যাব, সব কিছুর ব্যবস্থা করে রাখিস। আপনি চিন্তা করবেন না বস, শুধু আসুন। শুনলাম ড্রাগন নাকি হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। ভাই, আপনি ছিলেন ড্রাগনের ডান হাত, আপনি গায়েব হওয়ার পর থেকেই ড্রাগন গায়েব। এই সুযোগে বস দেশের আর্যকতা সৃষ্টি করেছে। ড্রাগনও এবার বের হবে, আর বসের খেলাও আমি শেষ করব। আদিত্য এরপর প্রেমার ছবি বের করে। কেন সেদিন আমাকে অবিশ্বাস করলে সোনা? আমি বিশ্বাস করতাম। সবাই আমাকে অবিশ্বাস করলেও অন্তত তুমি আমাকে অবিশ্বাস করবে না, কিন্তু তুমি আমার ধারণাকে ভুল প্রমাণিত করে দিলে। তুমিও তাদের দলে চলে গেলে। আমি তোমাকে ক্ষমা করব না, কিছুতেই না। আমি দেশে আসছি, সব কিছুর হিসাব নিব বরাবর। এরপর আদিত্য ঘুমিয়ে যায়। এবার আসুন আমাদের গল্পের নায়িকা প্রেমার অবস্থাটা একবার দেখে আসি। অন্যদিকে প্রেমা চোখের জলে সব একাকার করে ফেলছে। কেন এরকম হলো রাজ? আজ তুমি আমার থেকে অনেক দূরে চলে গেলে। তোমার মেয়েটার ভবিষ্যৎ কি? ও কাকে বাবা বলে ডাকবে? প্রেমা তখন ভাবতে থাকে রাজ যে নির্দোষ তা সে প্রমাণ করেই ছাড়বে। তাই সেই মোতাবেক পরের দিন সে তার বন্ধু নন্দিনীকে কল করে। হ্যাঁ প্রেমা বল। এই শোন তো, একটু সুলতান ডাইন্সে, ঢাকার বিখ্যাত কাচ্চির ঘর রেস্তোরাঁয় আয়, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে দোস্ত। এই বলে ফোন কেটে দেয় প্রেমা, আর ভাবতে থাকে যেইভাবেই হোক সেদিন অফিসে কি হয়েছিল তা আমায় জানতেই হবে। তাছাড়া রিফাত ভাইয়া যেদিন থেকে ওর পেছনে লেগেছে, কি উদ্দেশ্য নিয়ে লেগেছে, সব জানতে হবে আমায়। আসমা মেয়েটি কি আসলেও সেদিন পরিস্থিতির শিকার ছিল কিনা। এদিকে রাজও পরিকল্পনা সাজাতে থাকে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে আরো উপরে। রাজ সোহেলকে কল করে জানায় সে বাংলাদেশে আসছে। যাওয়ার আগে তার বাবা আহসান চৌধুরীর সামনে দাঁড়ায়। আমি জানি তুমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছ, আশা করি তুমি সফল হবে, তবে মনে রাখবে যা করবে সাবধানে। চিন্তা করো না বাবা, এমন একটা খেলা খেলবো কেউ বুঝতেই পারবে না। আমাদের দেরি হচ্ছে, চলো আদিত্য যাওয়া যাক। বাবা চলো যাওয়া যাক। ওদিকে আদিত্য ও তার পরিবার রওনা দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে সুলতান স্টাইন রেস্তোরাঁয় প্রেমা ও নন্দিনী বসে আছে। কোথা থেকে শুরু করবি প্রেমা? আমার মনে হয় তুই আগে আহান ভাইয়াকে বল আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে। ওটা নিয়ে চিন্তা করিস না, আহান সব সামলে নেবে। এখন মূল পরিকল্পনা শোন। আজকে বিকালে এই সময়। বুঝতে পেরেছি কি করতে হবে। যাক, এবার আমাদের কাজটা ভালোভাবে হলেই হয়। অন্যদিকে রিফাত আবারও কল করে বসকে। হ্যাঁ রিফাত বলো। বস, শুনলাম ড্রাগনের লোকজন নাকি তোমার অনেক চালান আটকে দিয়েছে, কথাটা কি সত্যি? দেখো রিফাত, তোমাকে যে কাজে রেখেছি তুমি সেটা করো, আমার ব্যক্তিগত কাজে নাক গলিও না, ভালো হবে না বলে দিচ্ছি। ও তাই নাকি? আচ্ছা বেশ, সেটা না হয় করলাম, কিন্তু তোমার দাফট কোথায়? আবারও ড্রাগনের রাজত্ব ফিরে এসেছে, মানো বা না মানো। রিফাত ফোন কাটো, এসব ফালতু কথা শোনার সময় নেই এখন। রিফাত ফোন কেটে দিয়ে হাসতে থাকে। হ্যাঁ রে গাধার বাচ্চা, তুই ভেবেছিলি তুই বড় খেলোয়াড়, কখনোই না। বড় খেলোয়াড়কে এখনো চোখে দেখিসনি, সেটা সময়ের অপেক্ষা। এদিকে নন্দিনী ও প্রেমা আসমা মেয়েটা ঘিরে ধরে এরপর মেয়েটাকে নিয়ে ওদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে ওদের বাসার দরজা লাগিয়ে দেয়। দেখো আসমা, তুমি আমাদের কাছে কিছু গোপন রেখো না। আমি আবার কি গোপন রাখবো?
কি গোপন রাখবে সেটা তো তুমি ভালো জানো, আমরা নই। মানে? মানেটা হচ্ছে সেদিন কি হয়েছিল। কোন দিনের কথা বলছেন আপনারা? প্রেমার সাথে সাথে একটা ঠাস ঠাস করে দুটি থাপ্পড় মারে আসমাকে। এখন মনে পড়েছে কোন দিন? চুপ করে আছে। কি হলো, কথা বলো। বলছি তাহলে শুনুন, তবে আপনাদের কিন্তু কথা দিতে হবে আমি যা বলবো তা যেন কেউ না জানে। আচ্ছা। প্রেমা, তুই ওর মুখ থেকে কথা বের কর, আমি রেকর্ডিং শুরু করি। আর এই মেয়ে আসমা, তুমি বলা শুরু করো। এরপর আসমা সব বলে দেয়, এমনকি রিফাতও যে জড়িত তাও বলে। আমি ভাবতেও পারছি না রিফাত ভাইয়া এত নীচ প্রকৃতির একজন মানুষ। এখন এই প্রসঙ্গ বাদ, আমাদের আগে জানা দরকার এই বসটা কে। ঠিক বলেছিস, কিন্তু আসমার কথা শুনে যা মনে হচ্ছে আসমারও ঝুঁকি আছে এখানে। তুই ঠিক বলেছিস। ওরা ওদের পরিবারকে যদিও ওরা ছেড়ে দিয়েছে, কিন্তু বলা তো যায় না যদি কোনো ক্ষতি করে দেয়। তাইলে এখন কি করবি প্রেমা? আপাতত রিফাত ভাইয়া দেশে আসা অবধি অপেক্ষা করব। এরপর আমিও খেলবো, আর এই বসের খেলাও আমাদের শেষ করতে হবে। ঠিক বলেছিস প্রেমা। আপনাদের তো সব বলেই দিলাম, আমার পরিবারকে কিছু বলবে না তো? দেখ বোন, আমরা জানি তুই পরিস্থিতির শিকার। অফিসে তোমার রেকর্ড যখন প্রেমাকে দেখাই, প্রেমা নিজেও বলে এত ভালো রেকর্ডের একটা মেয়ে এই কাজ করতে পারে না। নিশ্চয়ই কোনো স্বার্থ জড়িত এখানে। তুমি আপাতত আমাদের নিরাপদ স্থানে চলে যাও তোমাদের পরিবার নিয়ে। আমি জানি মাফিয়া বস তোমার ক্ষতি করার চেষ্টা করবেই। এরপর আসমা সেখান থেকে চলে যায়। আসমা চলে যাওয়ার সাথে সাথেই এখন কি করবি প্রেমা? রাজ ভাইয়াকে আগে দেশে ফিরতে হবে, না হলে এই রহস্যের উন্মোচন হবার নয়। ঠিক বলেছিস। এদিকে রিফাত আলাদাভাবে দেশে ফিরে আসে। রিফাত আর চৌধুরী পরিবার একসাথে আসলেও তারা আলাদা আলাদা প্লেনে ফেরত আসে বাংলাদেশে। দীর্ঘ 4 বছর পর রাজ আজ দেশে ফিরেছে। তার মনে এক আনন্দের সৃষ্টি হয়। এদিকে প্রেমা বাসাতে এসে সবাইকে জানিয়ে দেয় যে রাজ নির্দোষ ছিল। সবাই খুশি হলেও অনেক কষ্ট পায়, কেননা এই বাড়ি থেকে একটা মিথ্যা অপবাদ দিয়ে রাজকে বাড়ি ছাড়তে হয়েছে। এদিকে আহসান চৌধুরী পকেট থেকে মোবাইল বের করে রাজের বাবাকে কল করে। হ্যালো মিস্টার চৌধুরী, আমি বাংলাদেশে এসেছি। দেখুন, বাংলাদেশ তো আমাদের পরিচিত তেমন কেউ নেই। আমার একমাত্র ছেলের বিয়েও আমি বাংলাদেশে থ্রক্কু দিতে চাই, আর এই মুহূর্তে আমি পরিচিত ও ঘনিষ্ঠ বলে আপনি আছেন। আপনার কোনো আপত্তি না থাকলে আমি আর আমার পরিবার নিয়ে আপনার নিকটে আসতে চাই। এটা কি বলছেন চৌধুরী সাহেব? আপনি এলে বরং আমাদের জন্যই ভালো। আমরা এসে গেছি, আমাদের এসে রিসিভ করে যান। এরপর রাজের বাবা গিয়ে আহসানও তার পরিবারকে রিসিভ করেন, তাদের নিজের বাড়িতে নিয়ে আসেন। দীর্ঘ 4 বছর পর নিজের বাড়িতে পা রেখে সবচেয়ে আনন্দিত রাজ। তবে এবারে মানুষদের উপর আজ তার বড্ড অভিমান, কেননা তার বিপদের সময় কেউ তার পাশে থাকেনি। তাই রাজের অভিমানের পাহাড়টা একটু বেশি, কিন্তু সবচেয়ে বেশি তার প্রেয়সীর উপর। রাজকে দেখে পরিবারের সবাই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। রাজ বাড়িতে প্রবেশ করবে এমন সময় আব্বু বলে কেউ ওর দিকে দৌড়ে আসছে। আদিত্য দেখতে পায় একটা 3 বছরের ফুটফুটে মেয়ে, দেখতে মাশাল্লাহ ঠিক যেন একটা রাজকন্যা। বাচ্চাটি ওকে ইশারা করে কোলে নেওয়ার জন্য। আদিত্য কি মনে করে যেন কোলে নেয় ওকে। বুড়ি, তোমার নাম কি? তুমি আমাকে আব্বু বলছো কেন? আমার নাম মুনতাহা, তুমি তো আমার আব্বু। এই বলে গালে একটা চুমু দেয়। আদিত্য অবাক হয়ে যায় মেয়েটার কাণ্ড দেখে, কিন্তু ওর কাছে ভালো লাগে বিষয়টি। প্রেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপ মেয়ের কাণ্ড দেখলে ওর বলার কিছু নেই, কেননা এটা যে আদিত্য, তার ভালোবাসার মানুষ রাজ নয়। কোন মুখ নিয়ে বা সে তার সামনে দাঁড়াবে? তোমার নাম কি বাবা? মায়ের মুখে নিজের নাম শুনতে পেয়ে রাজের কাছে অনেক খারাপ লাগলেও সেটা কাউকে বুঝতে দিল না, তাই স্বাভাবিকভাবেই বলল, জি আন্টি, আদিত্য চৌধুরী। বাবা, তুমি উপরে গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা আন্টি। এই বলে আদিত্য উপরে চলে যেতে থাকে বিশ্রামের জন্য। অন্যদিকে বস বসে আছে, হঠাৎ তার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই, কে বলছেন? কি অবস্থা বস, ভালো তো? কে বলছেন? তোর জম ড্রাগন, আই এম ব্যাক। এবার তোর কি হাল করবো তা আমি নিজেও জানি না। ড্রাগন নাম ও কণ্ঠস্বর শুনে বসের প্রাণ চাইছে অবস্থা। তবুও মনে 100 কেজি সাহস সঞ্চার করে বলল, ড্রাগন, তোর সরকারি রাজকে মেরেই ফেলেছিলাম, কিন্তু তুই আবার ফিরে এলি। এবার তোদের দুটোকেই মারবো। ওকে, লেটস এনজয় দ্য গেম। ড্রাগন, তোকে এখনো সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যা, আমার পিছে লাগিস না। সময় কথা বলবে বস, দেখি কি হয় সামনে। ড্রাগন এই বলে ফোন কেটে দেয়। কাসেম, দ্রুত রিফাতকে কল লাগা। কিছুক্ষণ রিং হবার পর
হ্যাঁ বস, বলো। তোমাদের বাসায় আদিত্যরূপী রাজ কি এসেছে? হ্যাঁ বস, পৌঁছেছে। আমি যা বলি মন দিয়ে শোন। ওকে বস, আগামী 30 তারিখে এই প্ল্যান অনুযায়ী কাজ হবে। এই 30 তারিখ আমি রাজকে আটকাবো, আর রাজকে পেলে ড্রাগনও আসবে, কারণ রাজ ও ড্রাগনের ডান হাত। ড্রাগন, তুই তো গেলি। এদিকে দেখতে দেখতে 30 তারিখ চলে আসে। এই কয়দিনে আদিত্য মুনতাহাকে নিজের মেয়ের মতো আদর করেছে। মুনতাহা আদিত্যকেই তার বাবা মনে করে তার সাথে সময় কাটিয়েছে। বিয়ের দিন সকালে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। মেঘা, প্রেমা আর মুনতাহা কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলেও পাওয়া যাচ্ছে না। সবাই তো চিন্তায় শেষ, কি হলো তাহলে, এভাবে হারিয়ে গেল কেন ওরা? সবাই যখন ছোটাছুটি করছিল ঠিক তখনই রাজের ফোনে একটা কল আসে। রাজ, তোর কাছে 1 ঘন্টার সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে এই ঠিকানায় আসবি, না হলে তোর স্ত্রী, সন্তান আর নতুন হবু স্ত্রী কেউ বাঁচবে না। ফোন কেটে যাওয়ার সাথে সাথে রাজ তো চিন্তায় শেষ, কি হবে এখন। তাই রাজ দেরি না করে একজনকে কল করে আর তাকে বলে রাজের লোকেশন ট্র্যাক করে, সে যেন তাদের সাথে সাথে আসে। অন্যদিকে, বাহ বস বাহ, কি গেমটাই না খেললে। এবার আসল গেম দেখবে। এই বলে বস রিফাতকে দেখালো একটা গ্যাস চেম্বারের মধ্যে প্রেমা, মেঘা আর মুনতাহা রয়েছে। বস, তুমি প্রেমা বাদে বাকিদের শেষ করে দাও, বাকিরা মূল্যহীন। ছি রিফাত ভাইয়া, ছি, শেষ পর্যন্ত আপনি। আমাকে ক্ষমা করে দিও প্রেমা, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। এই জন্য তোমাকে পেতে আমাকে নিচে নামতে হলেও আমি দ্বিধাবোধ করব না। আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি। বস, এবার আমার প্রেমাকে আমার কাছে ফিরিয়ে দাও, না হলে ড্রাগন আবার তোমাকে শেষ করে ফেলতে পারে। এই কথা বললাতে বস হো হো করে হেসে উঠলেন। এই কি, তুমি হাসতেছো কেন? হাসি পাচ্ছে তোর কথা শুনে। আমি তোকে এতদিন ব্যবহার করলাম আর তুই আমার সাথে তাল মিলিয়ে গেলি। মানেটা সোজা ভাষায় বলছি, প্রেমাকে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু তোদের 2 ভাইয়ের কারণে আমি বারবার ওর থেকে দূরে সরে যাচ্ছিলাম। যখন রাজের সাথে প্রেমার বিয়ে হয় তখন নিজেকে সামলাতে না পেরে আমি তোর মতো মূর্খের সাহায্য নেই। তোকে এই বলে টোপ দিই যে আমি তোকে সাহায্য করব প্রেমাকে ফিরে পেতে। তুইও তখন প্রেমার প্রেমে অন্ধ হয়ে আমার কথা মতো কাজ করতে থাকিস। প্রেমাকে কাছে পাওয়ার বড় বাধা ছিল রাজ, তাই রাজকে সরাতে আমি তোকে ব্যবহার করলাম। ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দিলাম। তুইও আমার কথা অনুযায়ী কাজ করতে থাকলি। কুত্তার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। এই বলে যেই না মারতে আসবে অমনি পেছন থেকে কেউ আঘাত করে। আহ 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 রিফাত মাটিতে পড়ে যায়। এই, ওকে ধরে বেঁধে ফেল। রাজ আসুক, আজকে ওদের 2 ভাইকে একসাথে মারবো, এরপর ড্রাগনের সাথে খেলবো। এদিকে রাজ ঠিকানা অনুযায়ী গিয়ে দেখে একটা বিশাল বড় বাগান বাড়ি, চারপাশে গার্ড দিয়ে ভরা। রাস্তার টিমকে আদেশ করে সবাইকে মাফ করার জন্য। এই সুযোগে সে ভিতরে চলে যায়। রাজ ভিতরে গিয়ে দেখে তার ভাইকে বেঁধে রাখা হয়েছে, আর তার পাশে প্রেমা, মেঘা ও মুনতাহা পরীটাকে গ্যাস চেম্বারে আটকিয়ে রাখা হয়েছে। রাজ রাগে কটমট করতে করতে ভিতরে ঢুকলো। আয় রাজ, আয়, অনেকদিন পর দেখা তোর সাথে। ও, তুই তাহলে বস? রাজ, তুমি এখান থেকে চলে যাও, এই শয়তানটা তোমাকে মেরে ফেলবে। পাপা, পাপা, তুমি চলে যাও। আদিত্য প্লিজ এখান থেকে চলে যাও, এই শয়তানটা না হলে তোমাকে মেরে ফেলবে। শোন রাজ, আজকে বোঝাপড়া তোর সাথে আর ড্রাগনের সাথে। আগে তোর সাথে বোঝাপড়াটা সেরে নি। কে তুই, আর কেন করছিস এসব? আমাদের শোকের সংসারে কেন আগুন লাগিয়েছিলি? বলবো, সব বলবো। শোন তাহলে, তোর মনে আছে একদিন আমি প্রেমাকে প্রপোজ করেছিলাম বলে তুই কিভাবে আমাকে অপমান করেছিলি, চড় মেরেছিলি, পুরো কলেজের সামনে আমার মান সম্মান ডুবিয়ে দিয়েছিলি। ইমন? এই বলে বস তার মুখ থেকে মুখোশ একটানে খুলে ফেলে। হ্যাঁ রাজ, আমি তোর বেস্ট ফ্রেন্ড ইমন। সরি, বেস্ট না, এনিমি। কেন করলি এমন বল? তুই যেদিন আমায় অপমান করিস, আমার ভালোবাসাকে কেড়ে নিস, সেই দিন আমার বাবা স্ট্রোক করেন। ভাগ্যিস সেই দিন প্রেশার কম উঠেছিল বলে বেঁচে গিয়েছিল, কিন্তু না হলে আমরা তাকে হারিয়ে ফেলতাম। কিন্তু তোর কারণে বাবা আমাকে সেই দিন অনেক মারে ও অপমান করে, যা সহ্য করার ক্ষমতা হয়তো আমার ছিল না। তাই তো তোকে সেই দিন ছেড়ে দিয়েছিলাম, যাতে তোর উপর দীর্ঘমেয়াদের প্রতিশোধ নিতে পারি। এরপর ইমন রিফাতকে ব্যবহার, আসমাকে ব্যবহার সবকিছু খুলে বলে। তোকে নিজের বন্ধু বলতেও আমার লজ্জা লাগছে, কিন্তু আবার একই সাথে তোর জন্য আফসোসও লাগছে। যখন তুই ড্রাগনকে দেখবি তুই ঠিক থাকতে পারবি কিনা। রাজ,
সময় ও স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই আমিও অপেক্ষা করব না। আজ তোর চোখের সামনে তোর স্ত্রীর ইজ্জত কেড়ে নিব, এরপর ওকে বিয়ে করব, তোর সন্তান আর হবু স্ত্রীকে হত্যা করব। তুই কিছুই করতে পারবি না, খালি চেয়ে দেখবি। ওই কে কোথায় আছিস, ওকে মেরে আত্মরা করে দে। এদিকে রাজ তার হাত হালকা ঘোরায়, সাথে সাথেই ড্রাগনের লোকেরা ইমনের লোকদের উপর হামলা শুরু করে। প্রচন্ড গোলাগুলি চলতে থাকে। এক পর্যায়ে ইমনের সমস্ত লোক মারা যায়। ইমন আর কোনো উপায় না পেয়ে মুগ্ধার মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়। রাজ, এবার তোর কি হবে? আমি তোর বিয়ের দিনই সবাইকে ধোকা দিয়েছিলাম, বলেছিলাম আমেরিকা গিয়েছি, আসলে না, আমি এখানেই ছিলাম, বস হয়ে সব তদারকি করছিলাম। আজকে ড্রাগন যেহেতু আসলো না, তাই তোর সাথেই না হয় হিসাবটা চুকিয়ে ফেলি, কি বলিস? ড্রাগনকে দেখলে নিজেকে সামলাতে পারবি তো? খুব পারবো। প্লিজ নালে। তুই এই কোট কোথায় পেলি? মাথা খাটিয়ে বের কর। তার মানে তুই ড্রাগন? এই তো এতক্ষণে লাইনে এসেছিস। হ্যাঁ, আমি ড্রাগন। তুই কি ভেবেছিলি তুই আকাম করবি আর আমি তোকে ছেড়ে দিব? তুই যদি মাফিয়া জগতের ডন দাবি করিস নিজেকে, তাইলে আমি হচ্ছি গড অফ মাফিয়া। যাই হোক, এখন তোর মেয়েকে কে বাঁচাবে আমার হাত থেকে? হঠাৎ একটা ছুরি হেসে ইমনের হাতে আঘাত করে। ছুরিটি নিক্ষেপ করেছিল সোহেল, প্রেমার বেস্ট ফ্রেন্ড। আমি বাঁচবো। প্রেমা তো অবাক হয়ে যায় সোহেলকে এখানে দেখে। সোহেল, তুই এখানে? আমিও আছি। প্রেমা এবার একটার পর একটা শক খায়। পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যেতে থাকে। তখনই ইমন পুলিশের থেকে একটা পিস্তল নিয়ে রাজকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে, কিন্তু তার আগেই রিফাত রাজকে সরিয়ে দেয় আর গুলিটা রিফাতের হাতে লাগে। ভাইয়া, তুই ঠিক আছিস? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার মতো পাপের মরে যাওয়াই উচিত। এরপর পুলিশ সবাইকে ধরে নিয়ে চলে যায়। রাজও সবাইকে নিয়ে তার বাড়িতে যায়। সবাইকে গিয়ে সব খুলে বলা হয়। রাজের বাবা সব শুনে পাথর হয়ে গেছেন। তার নিজের ছেলে কিভাবে পারলো তারই আপন ছোট ভাইয়ের সাথে গেম খেলতে। সবকিছু শোনার পর মেঘামা, চল তাহলে ফিরে যাই। রাজ একজন বিবাহিত পুরুষ, আমরা না হয় ভুল করেছি, এখন এই বিয়ে হওয়ার কোনো মানেই হয় না। মেঘা নিজের চোখের জল আড়াল করে। চল বাবা, আমরা ফিরে যাই, আর থাকা ঠিক না। ওরা চলে যাবে ঠিক তখনই দাঁড়াও, সবাই দাঁড়িয়ে যায়। এই বিয়ে হবে। প্রেমা, তুমি পাগল হয়ে গেলে? থামো রাজ, আমি জানি মেয়েরা তাদের ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে চায় না, কিন্তু দেখো, মেঘা মেয়েটা তোমাকে মন থেকে ভালোবেসেছে। তোমার কঠিন সময় তোমার পাশে ছিল। মেয়েটা তোমাকে এতটাই ভালোবেসেছে যে সে তোমার সুখের জন্য নিজের ভালোবাসা মাটি দিয়ে বিয়ে থেকে উঠে চলে যাচ্ছে। হয়তো আমার একটু কষ্ট হবে, কিন্তু আমি চাই মেঘাও তোমার ভালোবাসার অংশীদারিত্ব পাক। না আপু, এটা হয় না। এক থাপ্পড় মারবো। এত বেশি বোঝো কেন? আমি যা বলেছি তাই হবে। এরপর আর কি, মেঘা সবার সামনে প্রেমাকে জড়িয়ে ধরে। এরপর রাজ আর মেঘার বিয়ে হয়ে যায়। এদিকে প্রেমার বোন রিয়া ও রাজের বোন রূপা প্রেমা ও মেঘাকে নতুন করে সাজায়। মানে বুঝলেন না তো, দুজনই আজকে রাজের সাথে বাসর করবে। রাজ সাহস নিয়ে বাসর ঘরের সামনে যাবে, তখনই দেখে রিয়া ও রূপা দাঁড়িয়ে আছে, সাথে তিথি। এই রাজ, টাকা বের কর। কিসের টাকা? জিজু, ছেড়ে কাশো তো। অতঃপর রাজ আর কি করে একটা ক্রেডিট কার্ড হাতে ধরিয়ে দেয়। আসলে ক্রেডিট কার্ডে কোনো ব্যালেন্সই ছিল না, এজন্য রাজ মনে মনে একটু হেসে নেয়। রাজ ভেতরে ঢুকে দেখে প্রেমা ও মেঘা লুডো খেলছে। কাশির শব্দ শুনে প্রেমা ও মেঘা সামনে তাকায়। এরপর রাজের পায়ের কাছে এসে সালাম করে। রাজ দুজনকে উঠিয়ে জড়িয়ে ধরে। এরপর প্রেমা ও মেঘা রাজকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। এরপর লাইট অফ করে আক্রমণ শুরু করে দেয়। দেখতে দেখতে 10টা বছর কেটে যায়। অনেক কিছু পরিবর্তন হয়েছে। মেঘার কোল আলো করে একটা ছেলে এসেছে, তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ সামি। রিফাতের 5 বছরের জেল হয়েছিল, কিন্তু তার আচার ব্যবহার ভালো হওয়ার কারণে সে ছাড়া পেয়ে যায়। রাজ এখন বাংলাদেশে তার বাবার ব্যবসা সামলায়, আবার লন্ডনে আহসান সাহেবের ব্যবসাও সামলায়। সব মিলিয়ে সুখী পরিবার।